80 sin 60 ডিগ্রি। তাহলে দেখো cos 90 মানে কি এই টার্মটা এখানে 0, sin 0 মানে কি এই টার্মটা এখানে 0। তাহলে এই প্রথম ইকুয়েশনটা থেকে এ পেয়ে যাবা, দ্বিতীয় ইকুয়েশনটা থেকে তুমি বি পেয়ে যাবা অ্যান্সার। তো এটাই আসলে রুয়েট 17-18 সালে আসছে। নদী নৌকা তোমাদের সবচেয়ে ফেভারিট টপিক, নদী নৌকা, যেটা বছর তোমাদের এইচএসসি বোর্ডে আইসা তো হুলুস্থুল কান্দ আসলে বাজায় ফেলছে। ওই জিনিস আসলে মনে না করেই ভালো, অনেকের হয়তো মন খারাপ হয়ে যাবে, ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা খারাপ হয়েছে। তো যে জিনিসটা বলবো, যাদের ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে টেনশনে আসো, কোনো টেনশন নেওয়ার কারণ নাই। সবচেয়ে ভালো ব্যাপার হলো এই জিনিসটা অ্যাড্রেস, প্রপার অ্যাড্রেস হয়েছে সরকারের কাছ থেকে। যদি এমন হয়তো এটা অ্যাড্রেস হইতে আসছে না, যেমন অনেক সময় এরকম হয় যে ধরো তোমরা তো এখন এডটেকের যুগে আসো, মানে অনলাইনে তোমাদের অনেক টিচার আছে, তোমাদের পক্ষে ফাইট করারও আছে, এটা একটা ভালো ব্যাপার হয়েছে। কেন কি এরা আসলে একটা ভয়েস ক্রিয়েট করতে পারে। অনেক সময় দেখা যায় যে এরকম অনলাইন টিচার বা যদি সবাই অনলাইনে অতটা অ্যাক্টিভ না থাকতো, তাইলে কিন্তু দেখা যাইতো যে আমাদের ওই রকম ভয়েস ক্রিয়েট হইতো না। স্যাররা এতটাই বোর্ডে মাঝে মধ্যে তোমার থাকে যে জানি না যে এটা যে ভুল, এইটা তারা মানে মাথা বসে থাকা সত্ত্বেও এরকম তারা ডোন্ট কেয়ার টাইপের। তো এটা ভালো মতো অ্যাড্রেস হয়েছে, শিক্ষামন্ত্রী জানছে, তোমরা অবশ্যই এইগুলার নাম্বার দেওয়া হবে, ঠিক আছে? এটা নিয়ে তোমরা প্যারা খাইও না। তো এই কথাটা কেন বলছি, এই কথাটা এর জন্য বলছি যে আমাদের, আমি ছিলাম বরিশাল জিলা স্কুলে, তো আমাদের সাথে কিন্তু এরকম একটা ব্যাপার হয়েছিল এবং ওটা খুব পার্টিকুলার কয়েকজনের সাথে হয়েছে। সেই জিনিসটা ছিল যে আমার যখন এসএসসি পরীক্ষা হয়েছে, আমাদের আমার রোল ছিল এক, আমার স্কুলে আর কি রোল ছিল এক। তো আমাদের ক্লাসের হইলো যে তোমার সমাজ বিজ্ঞান, যে এইটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এইখানে আমার যতটা মনে পড়ে আমার সেকশনের 40 জন 50 জনের মতো কেউই এ প্লাস পায় না। আবার আরেকটা সেকশনের এরকম 40-50 জনের মতো, না যেন 20-25 জনের মতো কেউই এ প্লাস পায় না। তো ওই পরীক্ষাটা আমার মনে হচ্ছে অনেক ভালো ছিল, অনেক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় জিনিসটা আমার আর কি এসএসসি যখন ছিলাম তখন একটা বুস্টার টাইপের কাজ করতো। বুস্টার টাইপের কাজ করতো বলতে যে তখন 9-10-এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো আসলে অনেক সোজাই বলা যায়, তাই না? অনেক কম্পারেটিভলি ইন্টারের চাইতে অনেক লো কন্টেন্ট। তো ওই জিনিসটা আসলে সবাই মোটামুটি যারা পড়ালেখা করতো ভালো করতো। তো স্কুলের আসলে ফার্স্ট কেমনে নির্ধারিত হইতো, ফার্স্ট আসলে নির্ধারিত হইতো বাংলাদেশে বিশ্ব পরিচয় পরীক্ষা, তারপর হইলো যে ধর্ম পরীক্ষা, এই যে জিনিসগুলো আমাদের এখন আর কি লাগে না, ওই সব পরীক্ষাগুলোতে আসলে নাম্বারিংয়ের মাধ্যমে। তো আমার আর কি ওইরকমই টার্গেট থাকতো যে আমি ওগুলাতে তো নাম্বার পাবো, এগুলাতে ভালো নাম্বার পাইলে আসলে মেরিট পজিশনটা আসলে সামনে রাখা যায়, তাই না? তো ওই সময় অনেক পড়ছি বাংলাদেশের বিশ্ব পরিচয়, একটা অধ্যায় ছিল মনে আছে, 3rd চ্যাপ্টার ভূগোলের। তো ওইগুলো আমাদের একদম মুখস্থ টাইপের ছিল, আমার নদীর নামটা একদম খুব বেকায়দা অবস্থা এরকম। তো ওই সাবজেক্টটাতে আমাদের এরকম 45 বা এরকম সামথিং প্লাস স্টুডেন্টের, আমাদের স্কুলটা আসলে বরিশাল বোর্ডের মধ্যে টপ ক্যাটাগরি স্কুলই ধরা যায়। হয়তো সদরঘাট স্কুলটা রিসেন্ট ইয়ার্সে ভালো করছে। তো ছেলেদের মধ্যে ওই স্কুলটা আর কি টপ ক্যাডেটের সাথে। তো ওইখানে এরকম এতজন স্টুডেন্টের তো আসলে বা একটা বাংলাদেশে বিশ্ব পরিচয় কমনলি 78 পাওয়ার মতো তো জিনিস না। গণহারে সবাই হয়তো 8-7 এরকম করে দিছে, তাই না? তো ওই জিনিসটা কিন্তু প্রপারলি আমাদের ওই ওই পরিমাণ ভয়েস, ওই পরিমাণ যখন রেজাল্টটা পাইছে উঠে নেয় যে সবাইকে এরকম দিছে বা বোর্ডের এরা জানে না। তারপরে আমরা সব গার্জিয়ান মিলে বোর্ডের সাথে কন্ট্যাক্ট করছি, বোর্ডে এইটা করছে, আমাদের আশ্বস্ত করছে যে অবশ্যই এই জিনিসটার আমাদের করা হবে। বোর্ডের তখন যে সর্বোচ্চ যে পর্যায়ের যে ছিল, বলছে যে অবশ্যই, আমাদের খুব মিষ্টি মিষ্টি কথা বলে স্যারে দিছে যে অবশ্যই তোমাদের হলো যে অ্যাড্রেস করা হবে, এটা তোমরা কখনো এরকম বাদ যাবে না। কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের এই মার্কটা দেয় না, তাই না? তো যদিও এটা কোনো কাজে লাগে না, তারপরে তো ওই ছোটো বয়সে তো খুব মনটাই খারাপ হয়েছিল। কিন্তু তোমাদের তো এটা তো অন্তত একদম জাতীয় পর্যায়ে অ্যাড্রেস হয়েছে, তাহলে তোমাদের ওই জিনিসগুলো আসলে মন টন খারাপ করার কিছু নেই। অবশ্যই এটা যখন অ্যাড্রেস হবে তখন নাম্বার ভালো পাবে, দেখবে সবাই অন্য অন্য সাবজেক্টে এ প্লাস মিস যাইতে আসছে, ফিজিক্স ফার্স্ট পেপারে এ প্লাস আসছে। তো নদী নৌকা টাইপের আমরা একটু চলে আসি। নদী নৌকা টাইপের অঙ্কগুলোতে যে জিনিসটা থাকে সেটা হলো যে কয়েকটা জেনারেলাইজ কেস পড়ব, মানে জেনারেলাইজ কেস বলতে এই ফর্মুলাগুলো দিয়ে জেনারেল যে কোনো কেসের দিকে যাওয়া যাবে। আর কয়েকটা জিনিস পড়ব কি, আমাদের দুইটা স্পেশাল কেস, সর্বনিম্ন দূরত্ব এবং সর্বনিম্ন সময়। তাইলে এখন
নদী নৌকার ম্যাথগুলোতে যেটা আমাদের কমন টাইপের যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথগুলোতে আমাদের বেসিক্যালি থাকে কি, স্রোতের একটা ভেলোসিটি থাকে যেটা আমাদের এক্স এক্সিসের সাথেই দিয়া দেয়, আর এই স্রোতের দিকের সাথে একটা অ্যাঙ্গেল করে আমাদের কি হয়, নৌকাটা ওপারে যাওয়ার জন্য রওনা দেয় এবং নৌকাটা ওপার যে যাবে ওপারের এই নদীর প্রস্থটা দেওয়া থাকে সচরাচর, ঠিক আছে। এগুলো আসলে বলতেছি কি সচরাচর যে ডেটাগুলো তোমার কাছে জেনারেল কেসে দেওয়া থাকে সেগুলো আমি একটু ড্র করতেছি। তাহলে কি কি দেওয়া থাকে আরেকবার একটু বলি। স্রোতের ভেলোসিটিটা ইউজুয়ালি এক্স এক্সিসের সাথে দেওয়া থাকে, এক্স এক্সিসের সাথে অ্যালাইন করে, সেটা হলো ইউ। নৌকাটা স্রোতের ভেলোসিটির সাথে একটা আলফা অ্যাঙ্গেল করে ভি ভেলোসিটিতে এদিকে যায় এবং নদীর প্রস্থ ডি দেওয়া থাকে, ঠিক আছে, দেওয়া থাকে বা ডি ধরলাম। তো এইটা বাদে তোমাদের কিন্তু অনেকভাবে ইঞ্জিনিয়ারিং যেহেতু আসছো, এখন কিন্তু আর এইচএসসি লেভেলে নাই যে ভাই এত কঠিন জিনিস পড়াইলে যে না ভাই এত কঠিন জিনিস দিবে না, ওই কিন্তু বলার এখন সুযোগ নেই। এখন যত কঠিন তুমি পড়তে পারবা ততই ভালো। যেমন আমাদের যখন লাস্টের টাইপটাতে আসবে আমরা খুব ট্রিকি কিছু ম্যাথ করব। তো ওই সব ট্রিকি ম্যাথগুলোতে এমন হইতে পারে স্রোতের ভেলোসিটিটি এক্স এক্সিসের প্যারারেলভাবে না দিয়া এক্স এক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করে দিতে পারে, এরপর অ্যাক্সিলারেশন দিয়ে দিতে পারে যে নৌকাটা এবার কনস্ট্যান্ট ভেলোসিটিতে না যে একটা অ্যাক্সিলারেট হইতে যেতে পারে। এই কেসগুলো আসলে থাকবে, তো ওটা আমাদের একদম লাস্টের টাইপে আমরা আসলে ওগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আর কি একটু জেনারেলাইজ যে কেসটা ওইটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে জেনারেলাইজ কেসে প্রথমেই যে জিনিসটা মনে রাখবা সেটা হইলো নদী পারাপারের সময়। তো নদী পারাপারের সময়টা আসলে কেমনে বের করবা, সেটা হইলো ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেক্টরগুলো থাকবে সেই ভেক্টরগুলো মানে দুইটা আসলে কম্পোনেন্টে সবগুলোকে ভাগ করে ফেলবা। যেমন যে ভি ভেক্টর যেটা আছে, ভি ভেক্টরটাই তো এরকম একটা আড়াআড়ি গেছে, তোমার ইউ ভেক্টরটা তো কম্পোনেন্টে ভাগ করার দরকার নেই, কারণ ওইটা ডাইরেক্ট এক্স এক্সিসে আছে। কোনো একটা ভেক্টর ডাইরেক্ট এক্স এক্সিসে অথবা কোনো একটা ভেক্টর ডাইরেক্ট ওয়াই অ্যাক্সিসে যদি থাকে তাহলে তার কম্পোনেন্টে ভাগ করার দরকার নেই। তাহলে যে ভেক্টরটা তোমার আড়াআড়িভাবে আসে ওই ভেক্টরগুলোকে আমরা কম্পোনেন্টে ভাগ করি। তাহলে ভি ভেক্টরটাকে বেসিক্যালি যদি কম্পোনেন্টে ভাগ করো, এদিক বরাবর থাকবে ভি কজ আলফা এবং এদিক বরাবর থাকবে ভি সাইন আলফা। ওকে, তাহলে ভি ভেক্টরটাকে মনে মনে চিন্তা করতে পারো, ভি ভেক্টরটা নাই, যেহেতু ভি ভেক্টরটাকে ভাগ করে আমরা দুইটা কম্পোনেন্টে নিয়ে গেছি। তাহলে আমাদের আসলে ভেক্টর আসলে কি কি থাকতেছে, ভেক্টর থাকতেছে ইউ ভেক্টরটা, ভেক্টর থাকতেছে ভি কজ আলফাটা, ভেক্টর থাকতেছে ভি সাইন আলফাটা, ঠিক আছে। তাহলে সময় যদি বের করতে বলে তাহলে তুমি একটু দেখো ওপারের আমাদের আমরা এস ইজ ইকোয়াস টু ভিটি ফর্মুলা দিই, তাই না, এস ইজ ইকোয়াস টু ভিটি। তাহলে এই এস ইজ ইকোয়াস টু ভিটি ফর্মুলাটাই আমরা বেসিক্যালি এক্স এক্সিসও দিতে পারি ওয়াই এক্সিসও দিতে পারি। তো এইটা একটু মনে রাখতে পারো যে আমি একটু এখানে লিখে দিই যে আমরা এস এক্স ইজ ইকোয়াস টু বেসিক্যালি ভি এক্স টি দেই, আর এস ওয়াই ইজ ইকোয়াস টু আমরা বেসিক্যালি ভি ওয়াই টি দেই, মানে যে এক্সিসে অ্যাপ্লাই করতেছি সেই এক্সিসের অনুযায়ী। তাহলে যেহেতু আমরা ওয়াই এক্সিসের দূরত্বটা জানি, মানে কি আমরা ডি এর মানটা জানি, এস ওয়াই এর মানটা জানি, এর জন্য আমরা টি বের করার ক্ষেত্রে এস ওয়াই বাই ভি ওয়াই, তার মানে কি ডি ডিভাইডেড বাই ভি ওয়াই, আর ভি ওয়াই এর মানটা কি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এইটা ইউজ করি। তো এইটা একটা ফান্ডামেন্টাল ফর্মুলা, এটা একটু মনে রেখো। নদী পারাপারের প্রয়োজনীয় সময়, ঠিক আছে, নদী পারাপারের প্রয়োজনীয় সময়। এরপর 2 নম্বরে যে জিনিসটা মনে রাখবা সেটা হলো এই সম্পর্কটা একটু মনে রাখো, এস এক্স বাই ডি ইজ ইকোয়ালস টু এস এক্স বাই ডি ইজ ইকোয়ালস টু ভি এক্স ইন্টু টি আর ভি ওয়াই ইন্টু টি। তাহলে টি আর টি কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে আমাদের যে জিনিসটা থাকে সেটা হলো এস এক্স বাই ডি ইজ ইকোয়ালস টু ভি এক্সটা কি এক্স এক্সিস বরাবর সবকটা ভেক্টরের কম্পোনেন্টের যোগফল, তার মানে ইউ প্লাস ভি কজ আলফা, ইউও কিন্তু আছে, ইউ প্লাস ভি কজ আলফা ডিভাইডেড বাই ওয়াই এক্সিসের কম্পোনেন্ট হলো ভি সাইন আলফা, ঠিক আছে। তো এই ফর্মুলাটা আমাদের কোন ক্ষেত্রে লাগে, এই ফর্মুলাটা বেসিক্যালি আমাদের এরকম টাইপের মাঝে মধ্যে কোশ্চেন থাকে না যে যখন ওপারে পৌঁছাবে তখন এক্স এক্সিস বরাবর কত দূরত্ব পার হয়ে গেছে, তখন আমাদের এই এস এক্সটা বের করতে এই জিনিসটা আসলে লাগে, এস এক্স বাই ডি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে,
এরপরে আমাদের কি লব্ধির ফর্মুলাটা একটু মনে রাখতে পারো যে এই দুইটা ভেক্টর ভি ইউ আর ভি তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে আমাদের লব্ধির ফর্মুলাটা কি রুট ওভার ইউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার যোগ 2uv কজ আলফা। ঠিক আছে, লব্ধির ফর্মুলাটা একটু মনে রাখতে পারো। এই ফর্মুলাগুলো জেনেরিক ফর্মুলা, এগুলো মনে রাখলে আমাদের কাজ হয়ে যাবে। এবং এটাও তো মনে রাখা মাস্ট যে আমরা এক্স এক্সিস দিই ওয়াই এক্সিস দিই। এখন আমাদের দুইটা স্পেশাল কেস কি কি? দুইটা স্পেশাল কেসটাকে আমি আপাতত এই জায়গাটার মধ্যে করে ফেলি, কারণ এগুলো তোমরা সবাই পারো। সেটা কি সর্বনিম্ন দূরত্ব, এবং সর্বনিম্ন সময়। সর্বনিম্ন দূরত্ব এবং সর্বনিম্ন সময়। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে কি করব? সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমাদের জিনিসটা কি থাকে যে আমরা এমন একটা কোণে যাত্রা করতে চাই যে কোণটাতে যাত্রা করলে তার লব্ধিটা বেসিক্যালি আমাদের এই লম্ব বরাবর থাকবে। ঠিক আছে, আমি আবার বলি, আমরা এমন একটা কোণে যাত্রা করতে চাই যে কোণে যাত্রা করলে আমাদের লব্ধিটা কি থাকবে? এই লম্ব বরাবর, দ্বিপাত বরাবর। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হবে, আমি যদি একটু এরকমভাবে চিন্তা করি যে এই যে ভি জিনিসটা আছে না, এইটা যদি আলফা হয়, এই কোণটা কি আমাদের 180 মাইনাস আলফা। হ্যাঁ, তাহলে এই কোণটা যদি 180 মাইনাস আলফা হয়, তাহলে ভি ভেক্টরটাকে যদি আমি এই 180 মাইনাস আলফার রেসপেক্টে ডিভাইড করি দুইটা ভাগে, তাহলে এই দিক বরাবর কম্পোনেন্ট থাকবে ভি কস 180 মাইনাস আলফা, আর এদিক বরাবর কম্পোনেন্ট থাকবে ভি সাইন 180 মাইনাস আলফা। ঠিক আছে, ভি ভেক্টরটাকে এবার করছি কি আলফা দিয়ে ভাগ না করে আমরা 180 মাইনাস আলফা এই কোণটার রেসপেক্টে ভাগ করছি। তাইলে আমরা দেখলাম দুইটা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট থাকতেছে এদিকে ভি কজ 180 মাইনাস আলফা, আর একটা কম্পোনেন্ট থাকতেছে ভি সাইন 180 মাইনাস আলফা। তো বেসিক্যালি যে জিনিসটা হবে তা ওই ইউ আর ভি এর লব্ধি ইটি করলে বেসিক্যালি তিনটে ভেক্টর তো থাকতেছে, একটা হলো ইউ ভেক্টর, একটা হলো ভি কজ 180 মাইনাস আলফা, আর একটা কি ভি সাইন 180 মাইনাস আলফা। তাহলে এই ইউ ভেক্টরটাকে যদি ভি কজ 180 মাইনাস আলফা এটা যদি ক্যান্সেল আউট করে দেয়, তাহলে ভি সাইন 180 মাইনাস আলফা এই ভেলোসিটি নিয়ে সে লম্ব বরাবর ওপারে চলে যাবে, তাই না? তো এরকমভাবে চিন্তা করা যায়। তো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা হবে সেটা হলো এইটা যদি ক্যান্সেল আউট করে দেয়, ইউ ভেক্টরটাকে যদি ভি কজ 180 মাইনাস আলফা ক্যান্সেল আউট করে দেয়, তাহলে সে কি একদম লম্বালম্বিভাবে যেতে পারবে। তাহলে এইখানে প্রথমেই যে জিনিসটা মনে রাখতে হবে যে ভি কস 180 মাইনাস আলফাটা ইউ এর সমান। তাহলে এইখান থেকে বেসিক্যালি তুমি কি পাবা? আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, যেটা আমাদের সবার মুখে মুখে অন্তত জানা। আমি একটা জিনিস দেখছি, ছেলে মেয়ে হলো যে নদীনগর অঙ্কগুলো আসলে খুব ভালো পারে মোটামুটি অন্য অন্য টপিকের চেয়ে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের প্রথম ফর্মুলা সর্বনিম্ন দূরত্বে। 2 নম্বর যেটা মনে রাখা লাগবে সেটা হলো যে যখন সে সর্বনিম্ন দূরত্বে যাত্রা করে তখন লব্ধির মানটা আসলে কি হয়। যখন সে সর্বনিম্ন দূরত্বে যাত্রা করে তখন লব্ধির মানটা কি হয়। তো এই লব্ধির মানটা আমি একটু আগে ফর্মুলাটা লিখে দিই। লব্ধির মানটা হয় বেসিক্যালি রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এইটা আসলে কোথা থেকে আসছে? এইটা যেখান থেকে আসছে সেটা হলো লব্ধিটা আমরা কেমনে বের করি। ধরো আমি একটু এইখানে এটা রাফ, আচ্ছা এখানেই দেখাই দিই। আর ইজ ইকুয়ালস টু বেসিক্যালি কি, আর ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার, আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার যোগ 2uv কস আলফা, তাই না? 2uv কস আলফা। তো কস আলফার মানটাকে এখান থেকে বের করা যায় না, মাইনাস ইউ বাই ভি। এই কস আলফাটা হইল যে তোমার মাইনাস ইউ বাই ভি। তো এইখান থেকে হ্যাঁ, তো এইখান থেকে আমাদের এই কজ আলফার পরিবর্তে মাইনাস ইউ বাই ভি যদি করো তাহলে এই সম্পর্কটা তুমি পেয়ে যাবা। তাহলে লব্ধির এই ফর্মুলাটা আমাদের একটু মনে রাখতে হবে। আর ইজ ইকুয়ালস টু
রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর ইজ ইকুয়ালস টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এরপরে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো সময়, ওপারে পৌঁছাইতে সময় কত লাগে, ওপারে পৌঁছাইতে সময় কত লাগে। তাহলে এখন একটু দেখো, তুমি এই ভি কজ 180 মাইনাস আলফা আর ইউ এরা ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে ওয়াই এক্সিস বরাবর রয়ে গেছে কি ভি সাইন 180 মাইনাস আলফা, তাই না? তাহলে সাইন 180 মাইনাস আলফা মানে কি সাইন আলফা, আর নদীর প্রস্থটা ডি, তাহলে আমরা বেসিক্যালি এই যে টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তো সময়ের জিনিসটা আমরা কিন্তু আমাদের যে বেসিক ফর্মুলা ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা ওইখান থেকে ক্যালকুলেট করতে পারি, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তো আলফার মানটা কত, আলফার মানটা কিন্তু এক নম্বরই আমি বলে আসছি কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো এইখানে সাইনের মধ্যে আমি কী লিখলাম, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো এইটা বেসিক্যালি আমাদের আলফার মানটা। ওকে, তো এইটাকেও তোমরা একটা ফর্মুলা আকারে একটু জানিয়ে রাখতে পারো, বেসিক্যালি মুখস্থ করার দরকার নেই, জিনিসটা যদি বোঝো তাইলেই হবে। ওকে, তাহলে মোটামুটি এই তিনটা ইম্পর্টেন্ট ফর্মুলা তুমি যদি জানো তাইলে তুমি যে কোনো মানে অন্য কিছু চাইলেও সেগুলো আর বের করতে পারবা। একই রকমভাবে সর্বনিম্ন সময় যদি আমাদের বের করতে বলে, তাহলে সর্বনিম্ন সময় যদি বের করতে বলে তাহলে আলফার মানটা আমাদের মনে রাখতে হবে 90 ডিগ্রি। এটা কোথা থেকে আসছে, এইটা আসছে আমরা সময়ের যে ফর্মুলাটা করছি ওইখান থেকে। আলফার মানটা হবে 90 ডিগ্রি, এটা কোথা থেকে আসছে এটা যদি দেখাই তাহলে আমরা টি ইজ ইকুয়ালস টু জানি কি জি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে এইখানে যখন সাইন আলফার মানটা ম্যাক্সিমাম হবে তখনই তো টি জিনিসটা মিনিমাম হবে। তো টি মিনিমামের জন্য সাইন আলফা হওয়া লাগবে কি ম্যাক্সিমাম, আর সাইন আলফার ম্যাক্সিমাম মান হলো 1। তো এখান থেকে আলফাটা আমাদের আসে 90 ডিগ্রি। ওকে, 2 নম্বর যে জিনিসটা সেটা হলো যদি আলফাটা 90 ডিগ্রি হয়ে যায় তার মানে কি ভি জিনিসটা এবার এই বরাবর কাজ করবে। তো এই বরাবর কাজ করলে দুইটা ভেক্টর কি লম্বালম্বি আছে, লম্বালম্বি থাকলে কি আর এর মান বা লব্ধির মান বা রেজাল্টেন্টের মানটা কি হবে ইউ স্কোয়ার যোগ ভি স্কোয়ার। তো একটু দুইটা যদি তুলনা করে এখানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এখানে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার আসছে। তো এটা একটু ফর্মুলা আকারে জানিয়ে রাখো, এটা ম্যাথ করতে লাগবে। এরপরে সময়টা কীভাবে বের করবা, সময়ের ক্ষেত্রে আমরা একটু আগে দেখে আসছি এই ক্ষেত্রে আলফার মানটা 90 ডিগ্রি, তার মানে সাইন 90 মানে 1, তাহলে টি এর মানটা আসবে ডি বাই ভি, টি এর মানটা আসবে ডি বাই ভি। এটাও তোমরা জানতে পারো। ওকে, তো এতটুক মনে রাখলে তুমি বাকি সব কিছু বের করতে পারবা। আরও মাঝে মধ্যে জিনিসপাতি চাই যে এক্স এক্সিস বরাবর কত দূরত্ব অতিক্রম করবে, এক্স এক্সিস বরাবর কত দূরত্ব অতিক্রম করলে তোমরা এই ফর্মুলাটার হেল্প নেবা। এই ফর্মুলাটাতে সর্বনিম্ন দূরত্ব বললে আলফার পরিবর্তে বসাবা কজ আলফার পরিবর্তে বসাবা মাইনাস ইউ বাই ভি, সাইন আলফার পরিবর্তে বসাবা কত সাইনের মতো, সাইন তো সাইনের মতো থাকবে, আলফাটা কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ওই রকমভাবে দাঁড় করায় ফেলতে পারো। তো যখন আমাদের সর্বনিম্ন দূরত্ব থাকবে, সর্বনিম্ন দূরত্ব থাকলে এক্স এক্সিস বরাবর আমাদের যে দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা এখান থেকে বের করতে পারি। আর সর্বনিম্ন সময় যদি থাকে তখন বেসিক্যালি এস এক্স বাই ডিটা কী হয়ে যায়, এইখানে 90 ডিগ্রি বসাইলে 0 তার মানে কি ইউ থাকবে, আর এখানে 90 ডিগ্রি বসাইলে 1 তার মানে কি ভি থাকবে। তাহলে এস এক্স বাই ডি ইজ ইকুয়ালস টু ইউ বাই ভি, এগুলাও তুমি ফর্মুলা আকারে ডিরাইভ করতে পারো, বাট আমি আর মনে হয় না যে এটা খুব বেশি জানা দরকার, এখান থেকেই তোমার ডিরাইভ করা যায়। তো এই পেজটা যদি তুমি মোটামুটি দেখো তাহলে তোমার নদী নৌকার বেসিক যে স্ট্রাকচারটা তোমাদের কোশ্চেন দেয় ওইটা আসলে তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আমরা একটু নদী নৌকার প্রশ্নগুলো একটু দেখে আসি চট করে। আমাদের বলছে একটি নদীর প্রস্থ 400 মিটার, স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড, একজন মাঝি 5 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালিয়ে আড়াআড়িভাবে নদী পার হতে চাইলে কত সময় লাগবে। তো আড়াআড়িভাবে নদী পার হতে চাওয়া মানে কি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাওয়া, তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাইলে সময় কত লাগবে এটা আমি একটু আগে দেখাইছি, টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তো সাইনের মতো থাকবে, আলফার পরিবর্তে আমরা জাস্ট কী করবো কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই জিনিসগুলো এখন ডিরাইভ করে আসার দরকার নাই, একটু অভ্যস্ত হইতে হবে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে যেন তুমি পারো। তাহলে এইখানে আমাদের মাঝির বেগটা 5 এখানে আমাদের এটা দেওয়া আছে, এবং স্রোতের বেগ 3 এটা আমাদের দেওয়া আছে।
ভিটা কি মাঝির বেগ, তার মানে কি 5 হবে। আর নদীর প্রস্থ কত, 400 মিটার দেওয়া আছে। তো এই ভ্যালুগুলো বসাইলে যে অ্যান্সারটা আসে তুমি এক চান্সেই বের করে ফেলতে পারবা, দ্যাট ইজ বুয়েটে 24-25 সালে আসছে। এরপরে বলছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহমান স্রোতযুক্ত নদীতে কত কোণে নৌকা চালালে 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলা একজন মাঝি ঠিক অপর পারে পৌঁছাবে। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের কি, এই জিনিসটা বেসিক্যালি আর মানে ঠিক অপর পারে পৌঁছাবে, তার মানে এটাও কি লম্বালম্বিভাবেই সে পৌঁছাতে চায়, মানে রেজাল্টেন্টটাকে প্রস্থ বরাবর রাখতে চায়। তাহলে এইটার অ্যান্সারটা আমাদের কি হবে, আলফাটা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউ এর মান কত 4 আর ভি এর মান কত 5, কজ ইনভার্স মাইনাস 4/5। এটা করলে যে অ্যান্সার সেটা অ্যান্সার হবে। এটা আসছে বুয়েট 22-23-এ। তার মানে এখন দেখো বুয়েট 22-23-এ নদী নৌকার অঙ্ক আসছে, সেটাও কি ঠিক অপর পারে পৌঁছাবে এরকম টাইপের। আবার আগের পেজটাতে দেখো ঠিক অপর পারে পৌঁছাতে চায় এরকম টাইপের একটা ম্যাথ বুয়েটে আসছে ইসে, সেটাও বুয়েট 24-25 সালে। তার মানে এইখান থেকে কি তুমি ধারণা নিতে পারতেছো না নদীর আড়াআড়ি টাইপের ম্যাথগুলা বুয়েটে বেশি আসতেছে। এই জিনিসটাই হলো কোশ্চেন ব্যাংক সলভের মেইন ট্রিক। 3 নম্বর বলছে 5 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহমান স্রোত বিশিষ্ট একটি নদীতে 10 মিটার পার সেকেন্ড চলমান নৌকা 1 আওয়ার যাত্রা করে সোজা অপর পারে গিয়ে পৌঁছায়, তাহলে নদীর প্রস্থ কত। এই আবার দেখো বুয়েটে নদীর অপর পারে আসছে, বুয়েট 22-23-এ আসছে, চুয়েট 3-4-এ আসছে। দেখছো প্যাটার্নগুলো কীভাবে করতেছে, একদম হুবহু এক কোশ্চেন আসে না কিন্তু, কিন্তু প্যাটার্নটা কিন্তু রিপিট করতেছে। তাহলে একটু প্রশ্নটা পড়ি যে 1 আওয়ারে সোজা যাত্রা করে সোজা অপর পারে গিয়ে পৌঁছায়, তাহলে নদীর প্রস্থ কত। তার মানে টি দিয়া কোনো একটা কিছু দিছে, তাহলে টি দিয়া যদি দেয় তাহলে আমরা একটু আগে দেখলাম টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, তাই না। তাহলে আলফার পরিবর্তে কি ছিল, আলফার পরিবর্তে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি ছিল, তাই না। কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে তোমার কাছে চাইছে নদীর প্রস্থ, তার মানে কি ডি বের করতে বলছে। তাহলে ডি ইজ ইকুয়ালস টু কী হবে, টি ইন্টু ভি সাইন কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ওকে, তাহলে এখন টিটাকে দেখো, টিটাকে আমরা যেহেতু 1 আওয়ার যাত্রা করছে, এটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাই। 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। ওকে, ভি এর মানটা হলো নৌকার বেগ, তাহলে নৌকার বেগটা কত, নৌকার বেগটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। ইউ এর মানটা দেওয়া আছে স্রোতের বেগ, স্রোতের বেগটা কত 5 মিটার পার সেকেন্ড, আর এইটা আবার অ্যাগেন 10 মিটার পার সেকেন্ড। তো এই ডেটাগুলো বসাইলে একদম মুখে মুখে অঙ্ক করে ফেলা যায়, মুখে মুখে তো যায় না, ক্যালকুলেটর লাগবেই। তো যেটা অ্যান্সার আসে সেটাই। আইওটির কোশ্চেন, তো কি বলছে একটু দেখি। এ রিভার ফ্লোস টুয়ার্ডস দ্য ইস্ট, ইউ হেড ইউর বোট 53 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ অ্যান্ড অ্যাচিভ এ ভেলোসিটি অফ 6 মিটার পার সেকেন্ড, ডিউ নট রিলেটিভ টু দ্য শোর, হোয়াট ইজ ইউর স্পিড রিলেটিভ টু দ্য ওয়াটার। ওকে, তাহলে এইখানে একটু আমাদের যতটা না কোশ্চেনটা কঠিন, তার চেয়ে কোশ্চেনটার ভাষাটা বোঝা আসলে একটু ম্যাটার, তাই না। এর জন্য আইওটির কোশ্চেনগুলো রাখছে। অনেকের আইওটি টার্গেট থাকে একদম মানে মেইন প্রায়োরিটি আকারে, অনেকের আইওটি টার্গেট থাকে, স্পেশালি যারা ঢাকার মধ্যে থাকে তাদের আমি অনেকেই দেখছি যে বুয়েটের পরেই চুয়েট কুয়েটের চেতেও আইওটির পার্শিয়াল স্কলারশিপে পড়তে তারা চায়, কারণ কি তারা ঢাকার বাইরে যেতে চায় না। এরপরে অনেকের আবার এমনও আছে বুয়েটের চেতেও আইওটিটা কেন জানি ভালো লাগে, যাদের বাসাটা গাজীপুরের কাছে তারা। তো প্রশ্নটার ভাষাটার বাংলা ট্রান্সলেশনটা যদি একটু দেখো তাহলে কি বলছে যে একটি নদী পূর্ব দিকে প্রবাহমান। তাহলে আমরা একটু ভাষাটা অনুযায়ী আগে ছবিটা ড্র করি। তাহলে যখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থাকে তখনই আমি বলছি কি যে একটা এরকম ডায়াগ্রাম ড্র করবা। উপরের দিকটা হলো উত্তর, নিচের দিকটা হলো দক্ষিণ, ডান দিকটা হলো পূর্ব, বাম দিকটা হলো আমাদের পশ্চিম। তাহলে
একটি নদী পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে পূর্ব দিকে প্রবাহিত হওয়া মানে কি এই দিক বরাবর ফ্লো করতেছে। তাহলে আমরা যদি একটু ভেক্টর রূপটা দিয়ে দিই, পূর্ব দিকে প্রবাহিত হইতেছে মানে এইটা হলো স্রোতের ভেলোসিটি। তুমি তোমার নৌকাটিকে উত্তর দিকের সাথে 53 ডিগ্রি কোণে পশ্চিমে নিয়ে যাও। তাহলে উত্তর দিকের সাথে 53 ডিগ্রি কোণে পশ্চিমে যাইতেছো, পূর্বে না পশ্চিমে। তার মানে তোমার নৌকাটা হয়তো এই জায়গায় যাচ্ছে। এই অ্যাঙ্গেলটা কত? 53 ডিগ্রি। তাহলে এইটাকে আমি ধরলাম ইউ, এইটাকে ধরলাম আমি ভি। তীরের সাপেক্ষে উত্তর দিকে এত ডিগ্রি বেগ অর্জন করে, তীরের পশ্চিমে নিয়ে যাও এবং তীরের সাপেক্ষে উত্তর দিকে 6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তাইলে যে জিনিসটা হইল সেটা হলো উত্তর দিকে তার ভেলোসিটির কম্পোনেন্টটা হইল 6 মিটার পার সেকেন্ড। এই কথাটার মানে হইল উত্তর দিকের সাথে এই যে ভি কস 53 ডিগ্রি যে জিনিসটা আছে না, ভি কস 53, এই জিনিসটার মানই তোমার কাছে কোশ্চেনে বলা আছে 53 মিটার পার সেকেন্ড, আর ভি সাইন 53টা তোমার কাছে বলা নাই। বেসিক্যালি কি করছে একটু দেখো তো, যে আমাদের নৌকাটা তো এদিকে যাইতে ছিল তাই না, তো এদিকে গেলে এটা যদি 53 ডিগ্রি হয়, দুইটা কম্পোনেন্টে যদি ভাগ করি, যার সাথে কোণ সেদিক বরাবর ভি কস 53 ডিগ্রি থাকবে, এদিক বরাবর ভি সাইন 53 ডিগ্রি থাকবে। তো তোমাকে বইলা দিচ্ছে তীরের সাপেক্ষে উত্তর দিকে 6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। এই জিনিসটা মানেই হলো তার ভেলোসিটির এদিক বরাবর কম্পোনেন্টটা, উত্তর দিকের কম্পোনেন্টটা 6 মিটার পার সেকেন্ড। এরপরে যে জিনিসটা চাইছে, স্রোতের সাপেক্ষে তোমার গতি কত। স্রোতের সাপেক্ষে হোয়াট ইজ ইউর স্পিড রিলেটিভ টু দ্য ওয়াটার। তো স্রোতের সাপেক্ষে তোমার গতি কত মানে কি এই ইউ ভেক্টরটার রেসপেক্টে তোমার ভেলোসিটির দিকটা কত, মানে ভেলোসিটির গতিটা কত। তার মানে বেসিক্যালি তোমার কাছে বের করতে বলছে ভি ইজ ইকোয়ালস টু হোয়াট, এতটুকু কোশ্চেন, ভি ইজ ইকোয়ালস টু হোয়াট। তাহলে এটার অ্যান্সারটা আসলে হবে কি, এটার অ্যান্সারটা হবে আমরা একটু আগে দেখলাম ভি কস 53 ইজ ইকোয়ালস টু 6.0। ওকে, তো এইখান থেকে ভি ইজ ইকোয়ালস টু কি আসবে, 6.0 ডিভাইডেড বাই কস 53। এটা করলে যে অ্যান্সার, সরি সেটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে তোমার কাছে এই জিনিসটাই বের করতে বলছে, বাট ভাষাটা অনেক কমপ্লেক্সভাবে লিখছে। তো এই ম্যাথটা দেখা আমার আসলে একটু মনে পড়ে গেছে অ্যাডমিশনের কথা, যে আমি তো আইওটির রিগোরাস প্রিপারেশন আসলে নেই। তো আইওটির প্রশ্নগুলো ইংলিশে আসে শুনে একটু ইংলিশ প্র্যাকটিস করতে গেছিলাম। আমার মনে আছে একটা ডেল্টা নামে একটা বই ছিল, এখনও থাকতে পারে, জানি না আছে কিনা। তো ওই ডেল্টা বইটা থেকে আমরা আর কি আইওটির কোশ্চেনের প্রিপারেশন নিতেছিলাম, যে একটু প্রশ্নগুলো সলভ করে দেখি ইংলিশে আসবে তো, ইংলিশ পারি কিনা। তো বইটা বাইর করে একদম প্রথম ম্যাথটাই এইটা আমার কাছে পড়ছে। তো এই ম্যাথটার ভাষাটার সাথে আমি তো পুরো আউলে গেছি, আল্লাহ এইরকম ভাষা তো কিছুই বুঝি না, তার মানে কি আমি ইংলিশের টার্মগুলো কি ভালো মতো বুঝতেছি না, এরকম একটা ভয় এসে পড়ছে। যে ইংলিশ তো মোটামুটি পারি, যা মোটামুটি বুঝি, কিন্তু ম্যাথে ভাষা তো কিছুই বুঝতেছি না। তারপর তো আরও ভয় লাগা শুরু করছে। এরপরে করলাম কি, ম্যাথের কনিক্সে যাওয়ার পরে কনিক্সের কিছু টার্ম থাকে, ওই টার্মগুলো আসলে আমরা বাংলা ভাষাভাষী আসলে খুবই একটা অভ্যস্ত না। ওই টার্মগুলো দেখা আরও ভয় লাগা শুরু করছে, যে আল্লাহ এই তো অবস্থা অনেক খারাপ, আইওটি তো হইলো যে ক্র্যাক করা তো ঝামেলার হয়ে যাবে, তাই ভয় পেয়ে গেছিলাম। বাট পরে দেখলাম যে 99% কোশ্চেনেরই ভাষা বুঝি, এইরকম একটা দুইটা কোশ্চেন আসলে ভাষাটা একটু ঝামেলার। যেমন এইখানে একটু দেখো, এই কোশ্চেনগুলো একটা দুইটা প্র্যাকটিস যদি করো ভাষার সাথে ট্রান্সলেট মিলে, তাহলে তুমি ইজিলি বুঝতে যাবে। যেমন এখানে বলছে ইউ হেড ইউর বোট 53 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। তাহলে ওয়েস্ট অফ নর্থ এই জিনিসটা দ্বারা বুঝাচ্ছে উত্তর দিকের সাথে 53 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে যাওয়া। ওকে, ওয়েস্ট অফ নর্থ এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে উত্তর দিকের সাথে 53 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে যাওয়া।
এরপরে আরেকটা কি যে ডিউ নর্থ 6 মিটার পার সেকেন্ড, ডিউ নর্থ, শুধু ডিউ নর্থ থাকা মানে ওই উত্তর দিকের তার ভেলোসিটির কম্পোনেন্টটা 6 মিটার পার সেকেন্ড উত্তর দিকে, ঠিক আছে। রিলেটিভ টু দ্য শোর, হোয়াটস ইউর স্পিড রিলেটিভ টু দ্য ওয়াটার। আচ্ছা, এই প্রশ্নটা দেখে আরেকটা জিনিস তোমাদের একটু কনফিউশন লাগতে পারে যে ভাইয়া রিলেটিভ টু দ্য শোর এই কথাটা আসলে কি সিগনিফিকেন্ট বহন করতেছে, আর রিলেটিভ টু দ্য ওয়াটার এই জিনিসটা আসলে কি সিগনিফিকেন্ট বহন করতেছে। তো এই জিনিসটা আমরা যখন রিলেটিভ ভেলোসিটি পড়াবো তখন হালকা করে বলবো অনেক যে আমাদের যে এই যে ভেলোসিটিগুলো আসলে মাপ মানে যে পরিমাপ করতেছে সেই পরিমাপটা হয়তো এইখানে দাঁড়ানো তীরের কাছে দাঁড়ানো একজন লোকই পরিমাপ করতেছে, তাই না? তো আমরা তো এতটুকু অন্তত জানার কথা যে রেফারেন্স ফ্রেমের একটা গুরুত্ব আছে, ফিজিক্সে রেফারেন্স ফ্রেমের একটা খুবই গুরুত্ব আছে। তো রেফারেন্স ফ্রেম থেকে আসলে সব কিছুর জিনিসগুলো আসলে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে সব কিছু ক্যালকুলেট করা হয়। তো রেফারেন্স ফ্রেমে যদি আমাদের কোনো কিছু ডেটা বলে, যেমন এতক্ষণ আমরা যখন অঙ্কগুলো করছি বা নদী নৌকার যে টাইপগুলো দেখাইছি, কখনো রেফারেন্স ফ্রেমের কোনো জিনিস আসলে বলে দেয় না, কিন্তু সব কিছুই কিন্তু আমরা এই তীরের সাপেক্ষে একজন দাঁড়ানো সেই রকম রেসপেক্টিভ বলছি। মানে বোটে বসা একজন লোক তার ভেলোসিটি কত দেখছে বা অন্য কোথাও বসা একজন কত দেখছে সেটা কিন্তু বলি না। বেসিক্যালি আমরা এমন একটা রেফারেন্স ফ্রেমে ধরি যে আর ভেলোসিটিটা 0, ওকে। তো স্থির রেফারেন্স ফ্রেমের রেসপেক্টই বলি, তো ওইটাকে আর কি বলে দিচ্ছে উইথ রেসপেক্ট টু শোর, উইথ রেসপেক্ট টু ওয়াটার। তো এইরকমভাবে এই ভাষাটা আর কি এখানে বলে দিচ্ছে। তো এটা নিয়ে তোমরা যখন রিলেটিভ ভেলোসিটি পড়বো তখন আশা করি বুঝতে পারবা না, এটা তেমন একটা ঝামেলার না। তো এই ভাষাগুলো একটু তোমরা জানে রাখো। একটা ম্যাথের ভাষা একটু ঝামেলা, যে ওয়েস্ট অফ নর্থ আর রিলেটিভ টু দ্য শোর, এই দুইটা জিনিস একটু হলো যে সরি রিলেটিভ টু দ্য শোর, ডিউ নর্থ, এই দুইটা জিনিস রিলেটিভ টু দ্য শোর এটাতে একটু কনফিউজ হয়ে যাবে, রিলেটিভ টু দ্য ওয়াটার এটাতে একটু কনফিউজ হয়ে যাবে। তো এই ভাষাগুলো একটা দুইটা প্র্যাকটিস করলে আই গেস তোমরা বুঝে যাবা, ওকে। তো আমরা আমাদের পরের ম্যাথটাতে চাই, এর টাইপ 3 রিটেন কোশ্চেনগুলোতে চলে আসছি। তো রিটেনের প্রথম প্রশ্নটাতে আসি। প্রথম প্রশ্নটা এমআইএসটি 23-24 সালের কোশ্চেন, যে 36 মিটার চওড়া একটি নদীতে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে। তাহলে নদীর প্রস্থ যেটা আছে সেটা আমাদের বলা আছে 36 মিটার। তাহলে নদীর প্রস্থটা আমাদের বলা আছে কত? 36 মিটার। 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে, তাহলে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে একটা নৌকা চলছে। এই অ্যাঙ্গেলটা আমাদের বলা আছে 37 ডিগ্রি, আর 37 ডিগ্রি এই কোণ নিয়ে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে নৌকা চলছে। নৌকাটি নদী পার হয়ে বিপরীত পাশে পৌঁছালো, তাহলে নদী পার হয়ে নৌকাটা এই বিপরীত পাশে পৌঁছেছে, ভালো কথা। নদীতে স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগটা দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, যেটা এদিক বরাবর কাজ করতেছে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে। নদীর বিপরীত পারে বিসি এর দূরত্ব কত? বিসি এর দূরত্ব তোমার কাছে চাইছে, ওকে। সে এই অ্যাঙ্গেল করে অপর পারে যাত্রা করছে। এরপরে যে জিনিসটা হয়েছে, সে বেসিক্যালি যাবে কোন দিক বরাবর? সে যাবে লব্ধি বরাবর। লব্ধিটা কাজ করতেছে হয়তো এই রকমভাবে। তো বিসি বলতে বেসিক্যালি একটু ছবির ডায়াগ্রামে হয়তো ভুল হয়ে গেছে। বিসি বলতে সে যখন ওপারে যাবে তখন এক্স এক্সিস বরাবর যত দূরত্ব অতিক্রম করছে সেইটা কি আর কি বিসি বলছে, বুঝছো? তাহলে এই দূরত্বটা হলো বিসি। তাহলে এক্স এক্সিস বরাবর সে কত দূরত্ব অতিক্রম করছে সেইটা তোমার কাছে চাইছে। তো এক্স এক্সিস বরাবর কত দূরত্ব অতিক্রম করছে এটা বের করার জন্য আমি বলছিলাম কি, যে এস এক্স ডিভাইডেড বাই ডি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা ডিভাইডেড বাই ভি সাইন আলফা। এই ফর্মুলা দিয়ে আমরা এক্স এক্সিস বরাবর সে কত দূরত্ব অতিক্রম করছে এই জিনিসটা বের করতে পারি। তাহলে তুমি দেখো আমাদের তো এস এক্সটা বের করা লাগবে, এইটাই তো আমাদের বিসি। ডি এর মানটা কত দেওয়া আছে? ডি এর মানটা দেওয়া আছে 36 মিটার। তাহলে এস এক্স ডিভাইডেড বাই 36 মিটার ইজ ইকুয়ালস টু ইউ এর মানটা সেটা হলো স্রোতের স্রোতের ভেলোসিটি। তাহলে স্রোতের ভেলোসিটি বলা আছে 3 যোগ নৌকার ভেলোসিটিটা বলা আছে 10 কস আলফা কত 37 ডিভাইডেড বাই 10 সাইন 37 ডিগ্রি।
ওকে, তাহলে এইখান থেকে আমরা A6টা ক্যালকুলেট করে ফেলতে পারবো। ওকে, তাহলে এতটুকুই আমাদের কোশ্চেন। এরপরে 2 নাম্বার, 36 মিটার চওড়া একটি নদীতে ভিভি ইজ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড বেগে এ বিন্দু থেকে একটি নদী চলা শুরু করলো। তাহলে নদীর প্রস্থটা আমাদের দেওয়া আছে 36 মিটার চওড়া। এ বিন্দু থেকে ভিভি ইজ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, ভিভি ইজ ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে একটি নৌকা চলা শুরু করলো। নৌকাটি নদী পার হয়ে চিত্রে প্রদর্শিত বিপরীত তীরের সি বিন্দুতে পৌঁছাইছে। তাইলে এখন এখানে দেখো সে চলা শুরু করছে এদিকে, বাট স্রোতের একটা ভেলোসিটি আছে, এই দুইটা মিলে তার রেজাল্টেন্টটা কাজ করছে এসি বরাবর। তো এরপরে সে কোথায় পৌঁছাইছে? সি বিন্দুতে পৌঁছালো। স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড হলে বিসি এর দূরত্ব কত? তো এইটাও বেসিক্যালি এক্স অ্যাক্সিস বরাবর দূরত্বটাই বের করতে বলছে আমাদের। তাহলে জিনিসটা কি আমি যদি একটু এক্সপ্লেন করি, এদিক বরাবর স্রোতের বেগ দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, সে এদিক বরাবর যাত্রা শুরু করছে, সেই জিনিসটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, এবং যাত্রা করার পরে এই স্রোতের ভেলোসিটি তাকে কিছুটা ঠেলে এই এসি পথ বরাবর ওপারে নিয়ে গেছে। তো তোমার কাছে দূরত্ব বের করতে বলছে বিসি দূরত্ব, দূরত্ব বের করতে বলছে কি বিসি দূরত্ব। তাইলে এইটারে যেটা বলা হয়েছে রওনা দিলে, এরপরে আরও কিছু চাইছে যে এছাড়া স্রোতের দিকের সাথে কত কোণে রওনা দিলে নৌকাটি সরাসরি বি বিন্দুতে পৌঁছাতে পারবে, এটাও বের করতে বলছে, মানে আলফার মানটা, বেসিক্যালি সর্বনিম্ন দূরত্বের আলফার মানটা। তো প্রথম ম্যাথটা করি। প্রথম ম্যাথটা আমাদের কি, এস এক্স ডিভাইডেড বাই ডি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ইউ প্লাস ভি কজ আলফা ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তাহলে এস এক্সের মানটা তুমি বের করবা, ডি এর মানটা নদীর প্রস্থটার সমান, সেই মানটা কত? সেই মানটা হলো 36 মিটার। ইউ এর মানটা কত? ইউ এর মানটা 3 মিটার পার সেকেন্ড, ভি এর মানটা 10 মিটার পার সেকেন্ড, আলফার মানটা কত একটু দেখো। আমি যখন তোমাকে এটা পড়াইছিলাম, আলফা বলতে আসলে কি বুঝিয়েছিলাম? এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে কোণ। তাহলে আমাদের কোণটা দেশে এতটুক 37 ডিগ্রি, তাহলে এইটাকে এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে কোণ, এটা তো ওয়াই এক্সিসের ধনাত্মক দিকের সাথে কোণ। আমাদের কোণটা নেওয়া লাগবে কি? এই কোণটা নেওয়া লাগবে। তাহলে এই পুরা কোণটা যদি তুমি নেও, তাইলে যে জিনিসটা হবে 90 প্লাস 37, এই কোণটা 90 প্লাস 37। ওকে, আর ভি এর মানটা কি? স্টিল 10। আলফার মানটা কি? 90 প্লাস 37। ওকে, তাহলে এইখান থেকে তুমি এস এক্সটা বের করে ফেলতে পারবা। আচ্ছা, অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এইখানে এস এক্সের আসলে বলতে কি বুঝায়? অনেকে এরকমভাবে ভাবে, সে যদি এরকমভাবে যাত্রা শুরু করতো, যদি স্রোত না থাকতো, তাইলে হয়তো এইখানে পৌঁছায় যাইতো। ঠিক আছে, তাহলে আপনার এই ফর্মুলাতে এস এক্সটা কি এতটুক দূরত্বটা বোঝানোর কথা না? আমাদের তো চাইছে এই পয়েন্ট থেকে এতটুক দূরত্ব বের করতে। তো অ্যান্সারটা হইল যে না, এস এক্স এই প্রথম এই দূরত্বটা কিন্তু বুঝায় না। এস এক্স বেসিক্যালি যে জিনিসটা বুঝায় সেটা হইল লোকটা এই পয়েন্টে ছিল, তাই না? এ পয়েন্টে ছিল, এ পয়েন্ট থেকে একদম লম্বালম্বিভাবে এই পয়েন্টটা যে আছে, এই পয়েন্টটা থেকে এক্স এক্সিসের ধনাত্মক দিকে এদিকে কতটুক গেছে, বা ঋণাত্মক দিকেও যাইতে পারে কোনো ম্যাথে। যেমন এস এক্সের মানটা কিন্তু মাইনাসেও হইতে পারে। মাইনাসে হওয়া মানে কি, এ পয়েন্ট থেকে যে একদম বিপরীত পয়েন্টটা কি, এই পয়েন্টটা এই পয়েন্ট থেকে লেফটের দিকে গিয়েছে, আর যদি প্লাসে আসে তার মানে কি রাইটের দিকে গিয়েছে। তো এই জিনিসটাই কিন্তু এস এক্সটা বুঝায়, এমন না যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা বুঝায়। যদি কারো কনফিউশন থাকে, এটা একটু মাথায় রাখো যে এস এক্সটা বলতে বেসিক্যালি যে পয়েন্টে সে ছিল সেই পয়েন্টের একদম বিপরীত পয়েন্ট যে আছে অপর পারে, সেইখান থেকে সে কতটুকু দূরত্ব গেছে, এইটা বোঝায় এস এক্স। আর পরের কোশ্চেনটা কি, সরাসরি যদি করতে চাইতো, মানে এটা কি সর্বনিম্ন দূরত্বে যাওয়ার কথা বলছে। তো সর্বনিম্ন দূরত্বে যাওয়ার জন্য কত কোণে যাত্রা করতে হবে? কজ ইনভার্স আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ এর মান কত? 3, আর ভি এর মান কত? 10। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে আশা করি তোমরা এগুলো বের করতে পারবা। এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখো,
এইটা আসছে বুটেক্সের 21-22 সালে, এটা আসছে তোমাদের বুটেক্সের 21-22 সালে এবং 3 আর 10 ডেটাটা ইউজ করছে। এবং এইটা আসছে এমআইএসটির 23-24 সালে এবং এইখানেও 3 আর 10 ডেটাটা ইউজ করছে। ঠিক আছে, তার মানে এটা বুঝতে পারতেছো কি না যে কোশ্চেন ব্যাংকটা করলে, দেখো এটা তো ইজিলি বোঝা যাইতেছে, এখানে যে স্যারে কোশ্চেনটা করছে পরে সে অবশ্যই কোনো একটা জায়গা থেকে নিছে আর নাইলে কোশ্চেন ব্যাংক দেখেই নিছে, দুইটার একটা হবে। হয় দুইজনের সোর্স আসলে এক, যে বই থেকে করছে অবশ্যই কোনো বই থেকেই করছে, তো কোনো বই থেকে করছে, অথবা না হয় কোনো টেস্ট মানে কোশ্চেন ব্যাংকই তারা আসলে আইডিয়াল হিসাবে নিছে। ঠিক আছে, তো কোশ্চেন ব্যাংক করলে আসলে তুমি কমন পাবা, হয় প্যাটার্ন নাইলে হুবাহু কোশ্চেন, কিছু একটা কমন পাবা। তো কোশ্চেন ব্যাংকের গুরুত্ব আসলে খুবই বেশি। 3 নম্বর কোশ্চেন, কোন নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে যথাক্রমে 18 এবং 6 কিলোমিটার পার আওয়ার, নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে? আচ্ছা, তাহলে নদীর অনুকূলে, স্রোতের অনুকূলে যাওয়া আর স্রোতের প্রতিকূলে যাওয়া মানে কি? ধরো আমাদের স্রোত এই বরাবর প্রবাহিত হইতে আছে, তো অনুকূলে যাওয়া মানে হইতেছে যে স্রোতের দিকেই যাইতে আছে, তার মানে কি এইদিকে। প্রতিকূলে যাওয়া মানে হইল স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, তার মানে এদিকে। ঠিক আছে, তো যখন অনুকূলে যায় তখন তার ভেলোসিটির সাথে স্রোতের ভেলোসিটিটা অ্যাড হয়ে যায়, এটা তো বুঝো তাই না? যখন স্রোতের অনুকূলে যায়, তাহলে বেসিক্যালি আমাদের যে জিনিসটা সেটা হলো ইউ প্লাস ভি এর মানটা দিয়ে দিছে, সেইটা কত 18, আর ভি মাইনাস ইউ এর মানটা দিয়ে দিচ্ছে, এটা কিন্তু ইউ মাইনাস ভি না, ভি মাইনাস ইউ, সেইটা দিয়ে দিচ্ছে 6। তাহলে এইখান থেকে তোমরা বেসিক্যালি যোগ যদি করো, যোগ করলে ভি ইজিকোস টু কত পাবা, 18 আর 6 যোগ করলে কত 24/2, তার মানে 12 পাবা। আর ইউ এর মানটা কত পাবা, বিয়োগ করে পাবা, তাহলে 18 থেকে 6 বিয়োগ করলে 12, তাকে 2 দ্বারা ভাগ করলে 6, তাহলে 6 বা 12 কিলোমিটার পার আওয়ার আর 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে? তাহলে সোজা অপর পারে পৌঁছানোর শর্ত কি, কজ ইনভার্স মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, তার মানে কত 120 ডিগ্রি, তাই না? কজ ইনভার্স মাইনাস হাফের মান তো 120। পরের কোশ্চেনটা চলে যায়, একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ ঘন্টায় 14 কিলোমিটার, একটি নদী আড়াআড়ি পার হতে হলে নৌকাটি কোন দিকে চালাতে হবে? নদীর প্রস্থ 12.125 কিলোমিটার হলে তা পাড়ি দিতে কত সময় লাগবে? স্রোতের বেগ 7 কিলোমিটার। তো ডাইরেক্ট তোমাদের ফর্মুলাগুলো দিয়ে অ্যাপ্লাই করলেই হয়েছে। তাইলে কত জায়গায় আসছে, বুয়েট 3-4, এমআইএসটি 24-25, চুয়েট 14-15, 4-5। দেখো বুয়েট 3-4-এর প্রশ্নটাই চুয়েটের 4-5 ছেলে আসছে, তখন হয়তো স্টুডেন্টরা ভাবছে বুয়েটের কোশ্চেনটা মনে হয় কপি পেস্ট মারছে চুয়েট। আবার দেখা যাবে যে চুয়েটের কোশ্চেনও মাঝে মধ্যে বুয়েটে কপি পেস্ট হয়ে যায়, আসলে সোর্স এক হয়ে যায়, বুঝছো? যেখান থেকে প্রশ্ন করছে স্যাররা সোর্স এক। তো জিনিসটা হলো তা পাড়ি দিতে কত সময় লাগবে আর কোন দিকে চালনা করবে? তাহলে আমাদের যেহেতু লম্বালম্বিভাবে সে আড়াআড়িভাবে নদীটা পার হইতে চাইছে, তা আলফা ইজ ইকুয়ালস টু কী হবে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। মাইনাস ইউ বাই ভি মানে কি, ঘন্টায় 14 কিলোমিটার পার আওয়ার ইঞ্জিনের বেগ, আর স্রোতের বেগ হলো 7 কিলোমিটার, ঘন্টায় 7 কিলোমিটার, তাহলে মাইনাস 7/14 মানে কি 120 ডিগ্রি কোণে তার যাত্রা করতে হবে। আর একটা কোশ্চেন বলছে একটি নদী কত সময় লাগবে, কত সময় লাগবে যদি বলে, তাহলে টি ইজ ইকুয়ালস টু ডি, ডি এর মান 12.125 কিলোমিটার, আর ভি সাইন আলফার মান 120, যেখানে ভি এর মানটা হইল আমাদের 14 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটা থেকে যে অ্যান্সারটা পাবা সেইটা আসলে আসবে কি সে আওয়ারে। ওকে, এতটুকু করলেই হবে, গতানুগতিক ম্যাথ। এরপরে আমরা আসি আমাদের আপেক্ষিক বেগ, এবং হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমার কেন জানি মনে হইতেছে বইটা অনেক বছর ধরে আপেক্ষিক বেগের টপিকটা হলো যে ওই রকমভাবে টাচ করে নাই বা ভালো কোনো ম্যাথ দেয় নাই, এবার একটা দিতে পারে কেন জানি মনে হইতেছে, একটু ভালো মতো পড়ব আপেক্ষিক বেগের টপিকটা, একটু ভালো মতো কিন্তু দেখো, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো আপেক্ষিক বেগের ম্যাথগুলা আমরা লাস্টের যে আমাদের বুস্টার টাইপের কিছু প্রশ্ন থাকবে না ইঞ্জিনিয়ারিংদের জন্য,
ওই ম্যাথগুলো একটু দেখো তো, কারণ কি সব টপিকের ম্যাথগুলো আমি হয়তো বলবো না ইম্পর্টেন্ট, বাট যে টপিকগুলো বলবো যে এই টাইপ টপিকের ম্যাথগুলো একটু দেখো। যেমন অনেকে আসছে যে আমি বিশ্বাস যে সব স্লাইডে সব কিছুই আসলে করে যাবে, তাদের জন্য তো ওয়েলকাম, তারা অবশ্যই ভালো করবা। এবং কেউ যদি থাকে যে না ভাই আমি আসলে আপনি যে ইসের ভিত্তিতে যে করাচ্ছেন, যে যেগুলো ভার্সিটিতে আসছে ওইটার ভিত্তিতে করাচ্ছেন, ওইটাতেই বেশি, তো ওই প্রশ্নগুলো যারা হলো যে তোমরা করতে চাও যে একটু কমের মধ্যে আসলে পড়তে চাও, তারা তো এই টেস্ট মানে কোশ্চেন ব্যাংক বেসিসে প্রিপারেশন নিবা। কিন্তু কয়েকটা টপিক যেগুলো আমি একটু বলবো, এই টপিকের ওই লাস্টের প্রশ্নগুলো দেখো, ওগুলো একটু দেখে যেতে পারো, তোমাদের জন্য আর কি বেটার হবে। তো আপেক্ষিক বেগের জিনিসটা আমি যদি একটু ফাস্ট ফরওয়ার্ড অ্যাডমিশন স্টাইলে পড়াই, সেটা হলো যে বি এর রেসপেক্টে এর রিলেটিভ ভেলোসিটি, বি এর রেসপেক্টে এর রিলেটিভ ভেলোসিটি, এই জিনিসটাকে প্রকাশ করে ভি এবি দ্বারা। ভি এবি নোটেশনের এটা একটু মনে রাখবা কীভাবে নোটেশনটা দিতেছি। বি এর রেসপেক্টে এর ভেলোসিটি, বি এর রেসপেক্টে এর ভেলোসিটিটাকে প্রকাশ করে ভি এবি দ্বারা। তাহলে ভি এবি ইজ ইকোয়ালস টু ভি এ মাইনাস ভিবি, ভিএবি ইজ ইকোয়ালস টু ভিএ মাইনাস ভিবি। এইটা হলো আপেক্ষিক বেগের ডেফিনেশন বা মেইন থিম। তো এইটা দিয়ে আসলে আমাদের সব কিছু টু বি অনেস্ট করা যায়, যে বি এর রেসপেক্টে এর ভেলোসিটিটাকে যদি এরকমভাবে লেখা হয়, এই জিনিসটা দিয়ে আমাদের সব কিছুই তুমি বিশ্বাস করো বা না করো করা যায়। তো আপেক্ষিক বেগ জিনিসটা কি, বা আপেক্ষিক বেগ হলো যে অ্যাকচুয়ালি কি বোঝায়, ওই জিনিসটা একাডেমিকে তো আমি অনেকগুলো ছবি টবি আইকা বোঝানোর চেষ্টা করি। এখন তো অত কিছু বোঝানো আসলে খুব লেন্দি হয়ে যাবে, বাট তোমরা আমি যতটুকু বুঝাইতেছি ওইটুকু যদি ধারণ করতে পারো, আমি ড্যাম শিওর যে তোমরা অবশ্যই অবশ্যই অ্যাডমিশনে আপেক্ষিক বেগের কঠিন যা কিছু আসুক না কেন সেগুলো পারবা। তাহলে তোমরা ফার্স্টে যে জিনিসটা একটু মনে রাখবা সেটা হলো একটা কিছুর রেসপেক্টে আর একটা কিছুর ভেলোসিটিটা কেমনে বের করি, যার রেসপেক্টে বের করব তার ভেলোসিটিটা বিয়োগ করব যার ভেলোসিটি বের করতেছি তার ভেলোসিটিটা থেকে। ওকে, তো একটা কিছুর রেসপেক্টে আরেকটা কিছুর আপেক্ষিক রিলেটিভ ভেলোসিটি বের করার টেকনিক হলো যার রিলেটিভ ভেলোসিটি বের করব সে তার ভেলোসিটি থেকে যার সাপেক্ষে বের করতেছি তার ভেলোসিটিটাকে বিয়োগ করে দিব। ওকে, তাইলে একটু দেখো, তাইলে এখন আমাদের যে জিনিসটা হয় সেটা হলো আমরা আই যে কে ক্যাপে ভাঙানো জিনিসটা বুঝি কিনা। তো এইখানে এই জিনিসটা আসলে খুব সাহায্য করবে তোমাদের, একটু দেখো। ধরো একটা ভেলোসিটি এই দিকে আছে, ঠিক আছে, একটা ভেলোসিটি কথার কথা এই দিকে আছে। তো এই ভেলোসিটিটা এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করছে। ওকে, তাহলে এই ভেলোসিটিটার মানটাকে দিল 5 মিটার পার সেকেন্ড। তো এই 5 মিটার পার সেকেন্ড যে ভেলোসিটিটা দিছে, এই জিনিসটাকে আমরা আই জে কে দিয়ে কিন্তু লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এই জিনিসটাকে এরকমভাবে লেখা যায়। ধরো এই ভেলোসিটিটাকে আমি ধরলাম ভি ভেক্টর, এই ভি ভেক্টর ইজ ইকুয়ালস টু 5 cos 60 ডিগ্রি আই ক্যাপ যোগ 5 সাইন 60 ডিগ্রি জে ক্যাপ। ওকে, এই ভেলোসিটি লিখতে পারি 5 cos 60 ডিগ্রি আই ক্যাপ যোগ 5 সাইন 60 ডিগ্রি জে ক্যাপ। ওকে, তাইলে এইরকমভাবে যে কোনো একটা ভেলোসিটিকে তোমাকে তো বেসিক্যালি এক্স আর ওয়াই প্লেনে দিবে। তো প্রত্যেকটা কি এত আই ক্যাপ যোগ এত জে ক্যাপ এরকমভাবে লেখা যায়। যেমন আরেকটা উদাহরণ নেই, ধরো তোমাকে একটা ভেলোসিটি এদিকে দিয়ে দিল, ধরো এই কোণটা বলা আছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস একটু মনে রাখবা, এই আই ক্যাপ আর জে ক্যাপ এগুলোতে ভাঙানোর জন্য এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে লম্বাংশ উপাদ্যে যেরকম করছি কোনটা ধরছি, ওই রকমভাবে চোখ বন্ধ করে এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে কোনটা পাইলে তার কজ আর সাইন এইটা নিলেই আসলে আই ক্যাপ আর জে ক্যাপ হয়ে যাবে। তো ধরো এই ভেলোসিটিটার মান দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এইটাকে ধরলাম ইউ ভেক্টর। তাহলে ইউ ভেক্টরটাকে আমি কীভাবে লিখতে পারি, ইউ ভেক্টরটাকে লিখতে পারি কি, এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে কোণ ধরো, তাহলে এই কোণটাকে কত ধরা যাবে, সেটা হলো 30 আর 90 120 ধরা যাবে। তাহলে এটা কি লেখা যায়, 30 cos 120 ডিগ্রি আই ক্যাপ যোগ 3
সাইন 120 ডিগ্রি জে ক্যাপ। ওকে, তাহলে এই জিনিসটুক করলেই হইল যে আমাদের আপেক্ষিক ভেলোসিটির কাজগুলো আসলে হয়ে যাবে। তো আপেক্ষিক ভেলোসিটির অঙ্কগুলো ডিল করব কিভাবে একটু দেখাই। তো আমাদের দুইটা কেস আসলে হয়, আপেক্ষিক ভেলোসিটির দুইটা কেস হয়। দুইটা কেসের জন্য কিভাবে কাজগুলো করব আমি একটু এখানে লিখে দিই। ধরো কেস 1, আরেকটা কি লিখলাম কেস 2। তো এই দুইটা কেস আসলে কি, তো কেস 1 আর কেস 2, আচ্ছা একটু কাছে কাছে লিখি কারণ কি এখানে আরেকটা জিনিস তোমাদের একটু দেখাবো। কেস 1 আর এখানে লিখি কেস 2। তাহলে একটু ডিভাইড করে দিই। তাহলে কেস 1-এ বেসিক্যালি কেস 1 জিনিসটা হইল বাতাস থাকবে না, বাতাস নাই। ওকে, আর কেস 2 জিনিসটা হইল বাতাস আছে। ঠিক আছে, তো এইখানে জিনিসটা হলো প্রশ্নটা পড়া তুমি আগে বোঝার চেষ্টা করবা কার ভেলোসিটি তোমার বের করতে হবে, কার ভেলোসিটি তোমার বের করতে হবে এবং কার সাপেক্ষে বের করতে হবে, কার ভেলোসিটি বের করতে হবে এবং কার রেসপেক্টে বের করতে হবে। তো আমাদের বৃষ্টি ছাতার ম্যাথগুলা বেসিক্যালি আপেক্ষিক বেগের। তো তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম টাইমে 99.9% টাইমে রেইনের ভেলোসিটি বের করতে হয় উইথ রেসপেক্ট টু কার বা ম্যান। ওকে, তো এখানে আমাদের 99% টাইমে কী করা লাগে, রেইনের ভেলোসিটি বের করতে হয় উইথ রেসপেক্ট টু কার অথবা ম্যান। তো আমাদের তো এটাও লেখা রাখি, ডিসাইড ফার্স্টে করতে হয় কার রেসপেক্টে বের করবা এবং কার ভেলোসিটি বের করবা। তো আমাদের এই ম্যাথগুলোতে বৃষ্টি ছাতার ম্যাথগুলোতে বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম ভিআরএম বের করতে হয় ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। ঠিক আছে, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। যখন বাতাস থাকবে তখন আমাদের বের করতে হয় ভিআর ইফেক্টিভ এম, যে বৃষ্টির ইফেক্টিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য দেখতেছো, আর এখানে আর ইফেক্টিভ। তো এইটা আসলে কি, সেইটা হইলো একটু বোঝার যদি চেষ্টা করি যে আর ইফেক্টিভটা কি। আর ইফেক্টিভটা হইল ধরো এই এক্স আর এই আমাদের ওয়াই এক্সিস, এই এক্স এই আমাদের ওয়াই এক্সিস। তো মোস্ট অফ দ্য টাইম বৃষ্টিটা তো উলম্বভাবে পড়ে, তো আমি উলম্বভাবেই আঁকি বৃষ্টির ভেলোসিটিটাকে। বৃষ্টির ভেলোসিটিটা মোস্ট অফ দ্য টাইম উলম্ব, মানে জাস্ট বোঝার জন্য আঁকতেছি, এমন নট নেসেসারি যে সবসময় উলম্বভাবেই পড়তে হবে। তো বৃষ্টিটা আমাদের ইউজুয়ালি উলম্বভাবে পড়ে, আমি দুইটা ক্ষেত্রেই আমাদের বৃষ্টির ভেলোসিটি থাকবে, দুইটা ক্ষেত্রেই আমাদের একটা ম্যানের ভেলোসিটি থাকবে। সেটা যে কোনো দিকে হইতে পারে, আনত তল বরাবর উপরে হইতে পারে, এক্স এক্সিসের প্যারারেল হইতে পারে, ওয়াই এক্সিসের প্যারারেল হইতে পারে, যেরকম কিছু একটা হইতে পারে। ওকে, তাহলে আমি এই একটা ভেলোসিটি আঁকলাম ভি আর, দুইটা কেসের ক্ষেত্রেই একই ডিরেকশন বরাবর, দুইটা কেসের ক্ষেত্রেই ভি ম্যান আঁকলাম, এখানে ভি ম্যান আঁকলাম। ওকে, তাহলে এখন একটু দেখো, যখন আমাদের বাতাস নাই তখন তো ওই জিনিসটার মধ্যে আর কোনো কিছু নাই, আর আর এম থাকবে। ওকে, যখন বাতাস থাকবে তখন বেসিক্যালি কি হবে, বাতাস থাকার ফলে যে কোনো একটা দিকে বাতাসটা বইবে, ওই বাতাসটা আর এই বৃষ্টির ভেলোসিটি মিলা একটা আমাদের কি থাকবে, ইফেক্টিভ ভেলোসিটি থাকবে। মানে ভি আর এবং ভি এয়ার এই দুইটা ভেলোসিটির যে ভেক্টরটা আছে, এই ভেক্টর দুইটা মিলা আমাদের একটা ইফেক্টিভ রেইনের ভেলোসিটি করবে। ওকে, তাহলে আমরা ধরলাম কথার কথা বাতাস বা আমরা কথার কথা ধরলাম একটা বাতাস ফ্লো করতেছে এদিক বরাবর, একটা বাতাস ফ্লো করতেছে এই নীলকালিতে এদিক বরাবর। তো এই বাতাস আর ইসের ফ্লো করার জন্য কোন কালার দেওয়া যায়, পার্পল কালার নিলে মনে হয় বেটার হয়। ওকে, তো বাতাস আর রেইনের ভেলোসিটি মিলা আসলে এখন কি করবে, একটা ভেলোসিটি হবে। ঠিক আছে, এই দিক বরাবর কাজ করতে আছে ভি এয়ার। ওকে,
এদিক বরাবর কাজ করতেছে ভি এয়ার। ওকে, তাহলে ভি এয়ার যদি এদিক বরাবর কাজ করে, এখন যে জিনিসটা হবে, এই এয়ারের ভেলোসিটি আর ভি রেইনের ভেলোসিটি এই দুইটা মিলে একটা ইফেক্টিভ ভেলোসিটির কাজ করবে। তাহলে কথার কথা, এই এয়ার আর ভি আর এই দুইটা মিলা সামান্তরিক ফর্মুলার যেরকম করো, এই দুইটা ভেলোসিটিকে ভেক্টর যোগ করবা, এই দুইটা ভেলোসিটিকে ভেক্টর যোগ করলে কথার কথা তারা এই ডিরেকশন বরাবর কাজ করে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই হলো ভি আর ইফেক্টিভ। ঠিক আছে, এবার শুধু ভি রেইন নেই, ভি রেইনের সাথে ভি এয়ারটা মিলে যে একটা ভি আর ইফেক্টিভ তোমার কাজ করতেছে, সেটাকে আমি এই ডটেড লাইন দ্বারা দেখাইছি। তো এরপরে যে কেসটা হবে সেটা হলো, আমরা ভি আর এমটা বের করব যখন বাতাস না থাকবে, এবং আমরা ভি আর ইফেক্টিভ এম বের করব যখন আমাদের বাতাস থাকবে। ওকে, তাহলে ভি আর এমটা আসলে কিভাবে বের করব? ভি আর এমটা বের করব, ভি আর এম ফর্মুলা অনুসারে আপেক্ষিক বেগের ভি আর থেকে বিয়োগ করব ভি এম। ওকে, আর ভি আর ইফেক্টিভ এমটা কিভাবে বের করব? ভি আর ইফেক্টিভ এম, ভি আর ইফেক্টিভ এম। তো একটু যদি মনে করে দেখো, ভি আর ইফেক্টিভটা আমরা কিভাবে পেয়েছিলাম? ভি আর ভি এর কি সামান্তরিক সূত্র দেওয়া বা যে কোনো ফর্মুলা দিয়ে ভেক্টর যোগ করে, তাই না? ভি আর ইফেক্টিভটা কীভাবে আসছিল? ভি আর প্লাস ভি এ, এখান থেকে আসছিল না? তাহলে ভি আর ইফেক্টিভ এমটা আমরা যেভাবে বের করব সেটা হলো ভি আর ইফেক্টিভ মাইনাস ভি এম। ওকে, আর ভি আর ইফেক্টিভের জিনিসটা কি? ভি আর প্লাস ভি এম মাইনাস ভি আর প্লাস ভি এ, ভি আর প্লাস ভি এ বলতে এ আর, বুঝছো? মাইনাস ভি এম। ওকে, তাইলে দেখো দুইটা কেসের মধ্যে জাস্ট ডিফারেন্স হইলো, যখন তোমার বাতাস থাকবে তখন বাতাসের ভেলোসিটিটা বৃষ্টির ভেলোসিটির সাথে একটা ভেক্টর যোগ হয়ে গেছে, আর কিছু না। এই দুটো জিনিস যদি মনে রাখতে পারো না, বিলিভ মি, তোমার কাছে ছোট্ট জিনিস লাগতে আছে, বাট সব অঙ্কগুলো খুব সোজা হয়ে যাবে এই দুইটা কেস যদি করতে পারো। তাহলে আমাদের যে টার্গেটটা থাকবে, এখন শোনো, আমরা তো আমাদের উদ্দেশ্যটা বুঝে গেছি, তাই না? উদ্দেশ্যটা বুঝে যাওয়ার পরে আমরা মেইন টার্গেট থাকবে ভিআরটাকে আইজেকে দিয়ে বানাবো, ভিএমটাকে আইজেকে দিয়ে বানাবো, ভিআরটাকে আইজেকে দিয়ে বানাবো, ভিএমটাকে আইজেকে দিয়ে বানাবো, ভি আর ইফেক্টিভ এমের ক্ষেত্রে ভিআরটাকে আইজেকে দিয়ে লিখবো, ভিএটাকে আইজেকে দিয়ে লিখবো, ভিএমটাকে আইজেকে দিয়ে লিখবো। তাহলে এই জিনিসটা যদি তুমি করো, তাইলেই কিন্তু তোমার এরপরে জাস্ট সিম্পল আইজেকে এর যে যোগ আছে না, আইজেকে এর যোগ কীভাবে করি, আয়ের সাথে আয়ের যোগ বিয়োগ, জি এর সাথে জে এর যোগ বিয়োগ, ওই জিনিসটা করলেই তোমার এত আই ক্যাপ এত জে ক্যাপ এরকম কিছু বের হয়ে যাবে, এবং ওই ডাটাটা থেকে তুমি কোন টোন সব কিছু বের করে ফেলতে পারবা। লাস্টের ফাইনাল স্টেপটা হইল এত আই ক্যাপ যোগ এত জে ক্যাপের ডাটা যে আসবে ওটা থেকে ডাটা এক্সট্রাকশন, মানে তোমার কোশ্চেনে যেটা চাবে সেই কোশ্চেনের ডাটা এক্সট্রাক্ট করতে হবে। ওকে, এরপরে তোমাদের আর একটুখানি যে ডিটেলসটা দেবো সেটা হলো সামনের কাজ ভিজবে নাকি পিছনের কাজ ভিজবে, এই ম্যাথগুলো আসলে কীভাবে করব। ঠিক আছে, সামনের কাজ ভিজবে নাকি পিছনের কাজ ভিজবে, এই জিনিসটা আসলে কিভাবে করব। তো সামনের কাজ পিছনের কাজ ভেজার ক্ষেত্রে আমাদের দুইটা টাইপের জিনিস থাকে, মাঝে মধ্যে সামনের কাজটা কত কোণে আছে, মাঝে মধ্যে কোন কিছু বলা থাকে না জেনারেলভাবে, যেমন রুয়েটের একটা কোশ্চেন আসছিল যে সামনের কাজ ভিজবে না পিছনের কাজ ভিজবে, এগুলো বলো। তো এরকম কোন দিয়ে দিতে পারে, না দিয়েও দিতে পারে। তো এই জিনিসটা আসলে কিভাবে করবো তোমাদের হালকা একটু গ্লিপস দিই থিওরিতে। সেটা হলো গাড়িগুলো আসলে কিভাবে থাকে, খুব পচা একটা ডায়াগ্রাম হবে তাও আঁকি। হয়তো তোমরা হাসাহাসি করবা যে ভাইয়া কি ডায়াগ্রাম আঁকলেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা খুব ভালো ডায়াগ্রাম আঁকতে পারে। একটু সার্কেলও বানাই দিই। আমার ছোট
ভাগ্নের গাড়ি আঁকার মতো একটা ডায়াগ্রাম হয়েছে। তো গাড়িগুলোতে এরকম টাইপের থাকে, তাই না? তো এইটাকে ধরলাম আমি, ধরো ও এদিকে যাচ্ছে, এটা সামনের কাজ, এটা ধরো পিছনের কাজ। তো একটা জিনিস একটু দেখো, বৃষ্টি বৃষ্টি যদি মানে VRM যেটা বের করছো, VRM মানে ম্যানের রেসপেক্টে বৃষ্টির বেগ, অথবা VR এফেক্টিভ এম যেটা বের করছো, ওইটা যদি পিছনের কাজটার দিকে দেখো, ওইটা যদি এরকমভাবে থাকে, এরকমভাবে যদি আসে, এরকমভাবে যদি আসে, তাইলে ও কি গাড়িটাকে ভিজাতে পারবে কি পারবে না, এটা আমাকে একটু বলো। বৃষ্টিটা যদি এই যে কাজটা আছে, কাজের সাথে প্যারারেলভাবে এরকম করে আসে, তখন কিন্তু সে ওই কাজটাকে ভিজাইতে পারবে না। দ্যাট মিন্স যে এইখানে যদি একটা কোণ দেওয়া থাকে থিটা, এখানে যদি একটা কোণ দেওয়া থাকে থিটা, তাহলে এই কোণটা আর বৃষ্টি উলম্বের সাথে যত কোণ করছে এই কোণটা, এই দুইটা যদি সমান হয়, তখন কিন্তু সে পেছনের কাজটাকে কিন্তু ভিজাইতে পারতেছে না। সমান বা তার চেয়ে বড়, সমানটা হলো সর্বনিম্ন কেস আর কি। থিটার মানটা এই থিটা আর এই থিটা যদি সমান হয়, তাইলে কিন্তু পিছনের কাজটাকে ভিজাতে পারবে না। আর থিটার মান যদি এই গাড়ির যে পিছনের কাজ আছে তার চেয়েও যদি বড় হয়, তাইলে জিনিসটা আসলে কীরকম হবে, এরকম কিছু একটা হবে না? থিটার মানটা যদি বৃষ্টি উলম্বের সাথে যে কোণ করছে, এই থিটার মানটা যদি গাড়ির পিছনের কাচের থিটার চাইতেও যদি বড় হয়, তাইলে হয়তো সে একটু বড় আঁকলাম, ধরো এরকম একটা কোণ করছে, তাইলে তো আরও ভিজাইতে পারবে না, তাই না? এই জিনিসটা তোমরা একটু ধরতে পারতেছো কিনা বা ফিল করতে পারতেছো কিনা, ঠিক আছে? যে সর্বনিম্ন ভিজাইতে হইলে থিটার মানটা গাড়ির যে কাজ যে থিটা করছে তার চেয়ে একটু বড় হইতে হবে, মানে ছোট হইতে হবে। যদি ছোট হয়, তুমি চিন্তা করো, যদি ছোট হয় তাইলে কি এই কোণটা যা আছে এই কোণটা যদি একটু ছোট যদি হয়, সেই কোণটা যদি একটু ছোট হইলে কি এরকম করে আইসা বৃষ্টিটা ওর গাড়িটার উপরে পড়বে, তাই না? এরকম করে আইসা যদি ছোট কোণ হয়, কয়েকটা প্যারারেল লাইন আঁকলাম। আর যদি এই থিটার চাইতে বড় কোণ হয়, তাইলেও ভিজাতে পারবে না, থিটা কোণ হইলেও ভিজাতে পারবে না। এই জিনিসটা বুঝো কিনা? সেম জিনিসটা তুমি এইখানেও অ্যানালজিক্যাল করতে পারো কিনা। ধরো এইটাকে আমি থিটা প্রাইম বললাম, তাহলে থিটা প্রাইম হইলে সর্বনিম্ন যে কোণে ভিজবে না, সেই জিনিসটা যেটা হইল এরকমভাবে যদি আসে, বৃষ্টিগুলো যদি এরকমভাবে আসে, তাইলেও কিন্তু সামনের কাজটা কিন্তু গাড়িটা তো এদিকে যাচ্ছে, এটা সামনের কাজ, তাইলেও কিন্তু কি ভিজতেছে না, তাইলেও কিন্তু ভিজতেছে না। এখন যদি থিটা প্রাইমটা যদি আর একটু বড়, মানে থিটা প্রাইমটা বলছে কি যে থিটা প্রাইম এবং বৃষ্টি উলম্বের সাথে যে কোণটা করছে থিটা প্রাইম, এই দুইটা যদি সমান হয়, তাইলেও কিন্তু ভিজতেছে না। এবং থিটা প্রাইমের মানটা যদি আরও বড় হয়, তাইলে তো আরও ভিজবে না। তাহলে কি এরকম করে যাবে, একটু বড় হইলে কিন্তু আরও ভিজবে না, তখন যাই দেখা যাবে কি বৃষ্টিগুলো এসে এইরকম এদিকে পড়তেছে, এদিকে পড়তেছে, এই সামনের কাজটাকে ভিজাচ্ছে না। যদি থিটা প্রাইমের মানটা যদি ছোট হয়, ছোট হইলে ধরো এইখান থেকে একটু এদিকে করে রাখি, তাইলে কিন্তু ভিজতেছে, তাই না? ছোট হইলে কিন্তু ভিজতেছে। তাহলে যে জিনিসটা মনে রাখা লাগবে, এই জিনিসটা যদি বোঝা, আমি ম্যাথ যখন করাবো তখন আরও ভালো মতো বুঝবা। জাস্ট একটু গ্লিপস দিয়ে রাখছি যে এই যে কোনটা দেওয়া থাকবে, কোনটার প্যারারেলভাবে আঁকলে তুমি যদি করো, প্যারারেলভাবে যদি আঁকা তুমি যদি ডিসিশন মেক করো যে হ্যাঁ থিটার এই থিটা সমান হলে জাস্ট টাচ করে হয়তো যাবে, আরেকটু থিটা বড় হইলে একদমই বৃষ্টি ভেজবে না, আর আরেকটু থিটা ছোট হইলে কাজটার উপরে যে পড়বে। এই জিনিসটা একটু মনে মনে ভাবার চিন্তা করো, তাইলেই বুঝে যাবা যে জাস্ট যদি এই থিটা প্রায় এই থিটা আর এই থিটা বৃষ্টি উলম্বের সাথে যে কোণ করছে, কাচের সাথে যে কোণ, এটা যদি আসলে কাচের যে কোণ সেটা যদি সমান হয়, তাহলে জাস্ট এই দেখো এরকমভাবে পিছনের কাজটা দেখো, ধরো এরকমভাবে আছে, বৃষ্টি এরকমভাবে পড়তেছে, আমার এই কলমটাকে ধরো বৃষ্টি এরকমভাবে পড়তেছে, তাহলে কিন্তু করতে পারতেছে না, ভিজাতে পারতেছে না। যদি আরও বেশি কোণে পড়ে তাহলে তো একদমই পারবে না পিছনের কাজকে ভিজাতে। যদি একটু ছোট কোণ করে পড়ে তাহলে কিন্তু এরকমভাবে ভিজাতে পারতেছে, ঠিক আছে? এই দেখো আরেকবার দেখে, প্যারারেলভাবে পড়তেছে, ভিজতেছে না, একটু বড় কোণ করে পড়তেছে, ভিজতেছে না, আর যদি একটু কম কোণ করে পড়ে তাহলে কিন্তু এই দেখো আমার হাতটাকে কিন্তু কলমটা টাচ করছে। একই অ্যানালজিটা সামনের কাছের ক্ষেত্রে প্রযোজ্য। যদি বৃষ্টিটা এরকম প্যারারেলভাবে এরকম যায় তাইলেও ভিজতেছে না, একটু বেশি কোণে যায় তাইলেও ভিজতেছে না, একটু কম কোণে গেছে তখন কিন্তু বৃষ্টিটা ভিজতেছে। এই সিম্পল অ্যানালজিটা দিয়েই দেখবা যে তোমরা যে জিনিসটা মুখস্থ করো, যে আমাকে অনেক সময় পরীক্ষার আগে আগে অনেক স্টুডেন্ট আমার জিজ্ঞেস করে যে ভাইয়া ওই শর্তটা যেন কি ছিল,
বৃষ্টি সামনের কাজ পিছনের কাজ ভিজবে, এটা শর্ত কি ছিল জানো? এগুলো আসলে জিজ্ঞেস করার দরকার নেই, তুমি যদি বোঝো তুমি আপনি আপনি এটা তো পারার কথা, তাই না? যে এরকমভাবে আসলে ভিজবে না, এরকমই করবে। তো এরকম মুখস্থ করে না যে ভেজার শর্ত হইলো ওই যে কি যেন বলে, বাটুল দিগরেটে একটা ছিল না, যেরকম বলতো গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। তো গাছের পাতা সবুজ এটা কি এরকম মুখস্থ করার দরকার আছে? তো মুখস্থ করার দরকার নেই, এটা যদি একটু বুঝো তাহলে তোমরা পেরে যাবে। তো আমরা ম্যাথে যখন করব তখন এরকম প্রবলেমের ফেস করবো না। এবং এটা তো থিটা দেওয়া থাকলে, আর থিটা না দেওয়া থাকলে কি হবে? থিটা না দেওয়া থাকলে বেসিক্যালি আমরা শূন্যর চাইতে বড় বা বেশি এই শর্তটা ধরে আসলে কাজ করি, ঠিক আছে? তখন বেসিক্যালি আমাদের যে জিনিসটা থাকে সেটা হলো এরকমভাবে আমরা চিন্তা করি যে এই যে ঢেউ যে তলটা আছে না, ওইটাকে 90 ডিগ্রি চিন্তা করি। তো তো উলম্বের সাথে 0 ডিগ্রি কোণ করে পড়লে ভিজবে না। যদি এরকম করে কোণ করে বাতাসটা আসে তাহলে পিছনের কাজটা ভিজবে না, এরকম করে আসলে সামনের কাজটা ভিজবে। তো এই জিনিসটা আমাদের রুয়েটের কোশ্চেনটা আসে আমরা তখন জিনিসটা দেখাবো না, তখন তোমার আই গেস মাথায় ডিসিশন মেকটা করে ফেলতে পারবা। ওকে, তো আমরা আসলে ম্যাথের মধ্যে চলে যাই ভাই। তো আমরা আগের দিন যে পর্যন্ত দেখেছি সেটা হলো যে আপেক্ষিক বেগের থিওরিটা পর্যন্ত দেখেছি। তো আমরা আর কি আজকে আপেক্ষিক বেগের ম্যাথগুলোতে চলে যাচ্ছি। তো আপেক্ষিক বেগের প্রথম এমসিকিউটা করি, যেটা আমাদের আইওটির 16-17 সালে কোশ্চেনে আসছে। তো প্রশ্নটা একটু পড়ি। অ্যান এয়ারপ্লেন ফ্লাইস ডিউ ওয়েস্ট অ্যাট 185 km/h with respect to the air. There is a wind blowing at 85 km/h to the northeast relative to the ground. What is the plane speed with respect to the ground? আচ্ছা, তাহলে দেখো আমরা আইওটির যে কোশ্চেনটা আগে একবার একটা কোশ্চেন করছিলাম নদী নৌকার অঙ্কের, ওইখানে দেখো যে জিনিসগুলো একটু মার্ক করে দিছি না, এই ভাষাগুলো একটু ইংলিশে বুঝতে হবে, ওই জিনিসগুলোই কিন্তু এই কোশ্চেনটাতেও রিফ্লেক্ট হইতেছে। দেখো যে বলছে কি একটা এরোপ্লেন ডিউ ওয়েস্টে যাচ্ছে 185 km/h ভেলোসিটিতে। তার মানে কি সে পশ্চিম দিকে 185 km/h ভেলোসিটিতে যাচ্ছে। এরপর বলছে দেয়ার ইজ এ ওয়াইন্ড ব্লোয়িং অ্যাট 85 km/h টু দ্য নর্থ ইস্ট রিলেটিভ টু দ্য গ্রাউন্ড। তাইলে একটা বাতাস বইতেছে কোথায়? নর্থ ইস্টে। তো এই কয়েকটা ডিরেকশনের কয়েকটা কথা একটু মনে রাখা লাগবে। বাংলাতে বলি সেটা আবার ইংলিশেও বলে দিচ্ছি। বাংলাতে বললে আমাদের যদি এরকম থাকে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, একটা প্লেন উত্তর পূর্ব দিকে যাচ্ছে বা বাতাস উত্তর পূর্ব দিকে যাচ্ছে, এই কথাটার মানে হলো উত্তর দিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে পূর্ব দিকে যাচ্ছে, উত্তর দিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে পূর্ব দিকে যাচ্ছে। আর যদি বলে 30 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, তার মানে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে যাচ্ছে, ঠিক আছে? দুইটা জিনিস, শুধু উত্তর পূর্ব যদি থাকে তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে উত্তরের সাথে কোণটা করবে এবং যাবে কোথায়? পূর্ব দিকে। আর 30 ডিগ্রি কোণে যদি উত্তর পূর্ব বলে তাহলে উত্তর পূর্ব প্রথম যে টার্মটা থাকবে কোনটা হবে তার সাথে, এবং পরের যে টার্মটা থাকবে সেদিক বরাবর যাবে। ওকে, তাহলে এইটা যেহেতু নর্থ ইস্টে যাচ্ছে তার মানে কি নর্থের সাথে 45 ডিগ্রি কোণ করে ইস্টে যাচ্ছে, ঠিক আছে? রিলেটিভ টু দ্য গ্রাউন্ড। ওকে, হোয়াট ইজ দ্য প্লেনস স্পিড উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড? তাহলে প্লেনের স্পিড কত গ্রাউন্ডের রেসপেক্টে? এগুলো একটু দেখো, উইথ রেসপেক্ট টু দ্য এয়ার বলছিল, আর এখানে চাইছে কি উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড, ঠিক আছে? তাহলে এইরকম যখন ডিরেকশনের জিনিসপাতি আসে, আমি কি বলছি যে একটা ছোট ডায়াগ্রাম আঁকে নেবা। তো আমরা যদি ডায়াগ্রামটা আঁকি, ওকে, তাহলে ডায়াগ্রামের উপরের দিকটাকে আমি ধরলাম উত্তর বা ইস্ট, নিচের দিকটাকে ধরলাম দক্ষিণ বা ওয়েস্ট, ডান দিকটাকে ধরলাম, আচ্ছা উত্তর দিকটাকে ইস্ট বলতেছি কেন, উত্তর দিকটা তো নর্থ, সাউথ, ইস্ট বললেও সমস্যা নেই, আসলে রেজাল্ট আমাদের একই আসতো। পূর্ব আর পশ্চিম, ওয়েস্ট। ওকে, তাহলে এই জিনিসটা সবসময় খাতাতে আইকে নিবা। আইকে নেওয়ার পর এখন আমরা একটু কোশ্চেনটাতে বসাই। সেটা হলো 185 km/h ভেলোসিটি যে এয়ারপ্লেনটা ফ্লো করতেছে ওইটা ছিল কার রেসপেক্টে? এয়ারের রেসপেক্টে। তো এইরকম আমাদের যখন ইঞ্জিনিয়ারিং বুস্টার সিরিজটা আসবে
লাস্টে, ওইখানে দেখবা যে এরকম অনেকগুলা জিনিস থাকবে, একটা সাপেক্ষে আরেকটা, অমুকটা সাপেক্ষে তমুকটা, এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করব তার জন্য জাস্ট তুমি দেখবা যে ফর্মুলাতে বসাইলেই কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এই অঙ্কটা করি, একটু আগে ডেটাগুলো বসাই কি কি বলছে ওই অনুযায়ী। তাহলে আমাদের বলছে কি সে যাচ্ছে ওয়েস্টের দিকে, তাহলে ওয়েস্টের দিকে গেলে আমি এই দিক বরাবর একটা তীর চিহ্ন দিই। আচ্ছা, এটা অন্য কালি দিয়ে ইউজ করি। কোন কালি নেওয়া যায়? পার্পল নেই। ওকে, তাহলে সে যাচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে। আচ্ছা, কালারটা কি সিলেক্ট হয় নাই? আচ্ছা, কালারটা সিলেক্ট হচ্ছে না, তাহলে আমরা অন্য একটা কালার নিই, পিঙ্ক নেই। তাহলে সে যাচ্ছে কোন দিকে? পশ্চিম দিকে, এদিকে। ওকে, তো এই ডেটাটা আসলে কার রেসপেক্টে দিয়েছে? এয়ারের রেসপেক্টে, প্লেনের। তাহলে আমি এইটাকে ডিনোট করলাম ভি অফ প্লেন উইথ রেসপেক্ট টু এয়ার। তাহলে ভিপিএ লিখলাম, ভি অফ প্লেন উইথ রেসপেক্ট টু এয়ার। সেই ভেলোসিটিটার মান দেওয়া আছে 185 কিলোমিটার পার আওয়ার। ওকে, এরপরে বলছে দেয়ার ইজ এ ওয়াইন্ড ব্লোয়িং অ্যাট 85 কিলোমিটার আওয়ার টু দ্য নর্থ ইস্ট। তাহলে নর্থ ইস্ট তার মানে কি? উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে ইস্টের দিকে যাবে বা পূর্ব দিকে যাবে। তাহলে এই ডিরেকশনটা কোন দিকে? আমাদের এইরকম কিছু একটা ডিরেকশন হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নর্থ ইস্টে যাচ্ছে। তাহলে এইটা কার ভেলোসিটি? এইটা হলো এয়ারের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। মনে রাখবা গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে গ্রাউন্ডের কোনো ভেলোসিটি আছে? ভি অফ জি। ভি অফ জি এর কোনো ভেলোসিটি নাই। তাহলে আমি যদি এরকম লিখি ভি অফ এয়ার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে এইটা আসলে কি বোঝাবে? ভি অফ এয়ার মাইনাস ভি অফ জি, আমাদের রিলেটিভ ভেলোসিটি থিওরি থেকে। তো আমরা সচরাচর গ্রাউন্ডটাকে ধরি কি যে ওইখানে গ্রাউন্ড থেকে যে দেখতেছে সে হয়তো স্থির আছে, বা ধরো সে তার নিজের কোনো ভেলোসিটি নেই। তো এইটা আমাদের কি ভি অফ জিটা কি জিরো হয়ে যাবে না? তার ফলে কিন্তু ভি অফ এ জিনিসটাই আমাদের ভি অফ এ জিটাকে বুঝাইতেছে, তাই না? তাহলে আমি এইটাকে ভি অফ এ লিখলাম, ভি অফ এ। ওকে, এটাকে লিখলাম ভি অফ এ, আর এটাকে ভি অফ প্লেন উইথ রেসপেক্ট টু এয়ার। এখন আমাদের চাইছে কি হোয়াট ইজ দ্য প্লেনস ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে প্লেনের ভেলোসিটি কত? মানে কি ভি অফ পি জি, এইটা আমার কাছে চাইছে। অ্যাগেইন সেম কথা, ভি অফ পি জি মানে কি? ভি অফ পি মাইনাস ভি অফ জি। তার মানে ভি অফ জিটা যদি জিরো হয়ে যায় তাহলে ভি অফ পিজিটা কি আমাদের? ভি অফ পিজিটা আমাদের কিন্তু ভি অফ পি এর সমান হবে, তাই না? তাহলে কোনো একটা জিনিসের শুধু ভি অফ পি লেখা মানে কিন্তু ভি অফ পি উইথ রেসপেক্ট টু জি, এরকম কিছুই বোঝায়। তাহলে আমরা যদি এখন এই অঙ্কটা করে ফেলি, আমি আপেক্ষিক বেগের অঙ্কটা বলছি যে সব কয়টা ভেক্টর যেগুলো তোমাকে দিছে ওগুলোকে আই জে কেতে ভাঙায় ফেলো। তাহলে আই জে কেতে যদি আমি ভাঙাই তাহলে একটু দেখো কিভাবে কি লেখা যায়। ভি অফ পি এ, ভি অফ পি এ এই জিনিসটাকে কি লেখা যায় বলো তো ভাইয়া? ভি অফ পি এ কে লেখা যায়, ভি অফ পিটা কি ওয়াই এক্সিসের নেগেটিভ দিকে যাচ্ছে উইথ 185। তাহলে এই জিনিসটাকে আমি লিখতে পারি মাইনাস 108, সরি এক্স এক্সিসের নেগেটিভ দিকে, তাহলে মাইনাস 185 আই ক্যাপ। আর ভি অফ এটাকে কি লেখা যায় একটু দেখো, ভি অফ এ, ভি অফ এটাকে লেখা যায় যেহেতু এদিক বরাবর আছে এটা 45 ডিগ্রি, তার মানে ভি অফ এ এর একটা এক্স এক্সিস বরাবর কম্পোনেন্ট থাকবে, একটা ওয়াই এক্সিস বরাবর কম্পোনেন্ট থাকবে। তো ভি অফ এটাকে লেখা যায় কীরকম? ভি অফ এর অ্যাকচুয়াল মান কত? 85 কিলোমিটার পার আওয়ার, 85 কিলোমিটার পার আওয়ার। তাহলে ভি অফ এটাকে যদি আমি এরকম লিখি দেখো তো, 85 কস 45 ডিগ্রি আই ক্যাপ যোগ 85 সাইন 45 ডিগ্রি জে ক্যাপ, এরকম লেখা যায়। ঠিক আছে, এটা এই ভাঙাটা বুঝছো কিনা যে আমাদের এক্স এক্সিসের সাথে কোনটা ধরছি, তার কজ আর তার সাইন, তারপর আই ক্যাপ আর জি ক্যাপ নিয়েছে। এখন এই দুটো জিনিস পেয়ে গেলে আমরা আপেক্ষিক বেগের ফর্মুলা দিয়ে দিই। ভি অফ পি এ ইজ ইকোয়াস টু কত? ভি অফ পি এ ইজ ইকোয়াস টু ভি অফ পি মাইনাস ভি অফ এ। ওকে,
তাহলে আমাদের বের করতে বলছে কি, আমাদের সবসময় মনে রাখবে যে ডাটাগুলো দিচ্ছে সেই নোটেশনগুলো তুমি বসাবা এবং যে জিনিসটা বের করতে বলছে সেই জিনিসটাকে তুমি ফাইন্ড আউট করবে যে আমার এই জিনিসটা বের করা লাগবে, তাহলে দেখবো অটোমেটিকলি সমীকরণ অ্যান্সার বইয়া দেবে। ঠিক আছে, সমীকরণ কথা বলে। তাহলে আমাদের বেসিক্যালি অ্যান্সারটা কিন্তু বের করা লাগবে ভি অফ পি। তাহলে ভি অফ পিটাকে আমি কি করতে পারি, ভি অফ পিটাকে আমি লিখতে পারি ভি অফ পি এ প্লাস ভি অফ এ। ওকে, তাহলে এখন তুমি দেখো ভি অফ পি এ ভেক্টরটা তুমি জানো, ভি অফ এ ভেক্টরটা তুমি জানো। এখন তোমাকে যদি যোগ বিয়োগ করতে দেয় তাহলে তুমি করতে পারবে এই পর্যায়ে আইসা। তার মানে কি হবে যে এই আই এর কোফিসিয়েন্টের সাথে আই এর কোফিসিয়েন্টের যোগ বিয়োগ হবে, আর জে এর কোফিসিয়েন্টের সাথে তো কোনো কিছু নাই। ওকে, তাহলে এই জিনিসটা হুবহু এই জায়গাতে বসাবা, ভি অফ পি এর জায়গায় -185 আই ক্যাপ বসাবা, ভি অফ এর জায়গায় এই পুরো জিনিসটা বসাবা, দেন আই এর সাথে আই, জে এর সাথে জে যোগ করে যে অ্যান্সারটা আসে ওইটা তুমি আই জে কে দিয়ে পাবা। কিন্তু আমাদের অ্যান্সারটা চাইছে কি, আমাদের অ্যান্সারটা চাইছে কিন্তু ম্যাগনিটিউডটা, তাই না? তাহলে তুমি এই জিনিসটা করার পরে, আমার কাছে ক্যালকুলেটরটা এখন নাই, তো এই জিনিসটা করার পরে সামথিং আই ক্যাপ যোগ সামথিং জে ক্যাপ এই ফরম্যাটে পাবা। ওকে, তাহলে এই ফরম্যাটে পাওয়ার পর কি করবা, সিম্পলি √8 স্কোয়ার যোগ 8 স্কোয়ার, আই জে কে থাকলে আমরা তো জানি যে তার মানটা কিভাবে বের করতে হয়, √8 আই এর কোফিসিয়েন্টের স্কোয়ার যোগ জে এর কোফিসিয়েন্টের স্কোয়ার, আর যদি কে থাকতো তাহলে কে এর কোফিসিয়েন্টের স্কোয়ার। এইটা করলে যে অ্যান্সার আসবে সেটা এখানে বসাই দিবা। ওকে, তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। তাহলে কোনো এক বৃষ্টির দিনে ফাউজিয়া জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার/আওয়ার বেগে পতিত হচ্ছে। ফাউজিয়া লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটছে, অপর একজন লোক 8 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে। হেঁটে চলা লোকটির সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ কত? ওকে, তাহলে এই জিনিসটা কিভাবে করব আমরা একটু দাঁড় করাই। তাহলে আমরা যদি একটা ডায়াগ্রাম বানাই, তাহলে বৃষ্টিটা পড়তেছিল কিভাবে, বৃষ্টিটা পড়তেছিল উলম্বভাবে 6 কিলোমিটার/আওয়ার বেগে। ওকে, বৃষ্টিটা পড়তেছিল উলম্বভাবে 6 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে। আর দুইজন লোক আছে, একজন হলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার/আওয়ার বেগে হাঁটছে, অপর একজন 8 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেলে যাচ্ছে। তাহলে আমাদের একজন লোকের ভেলোসিটি ধরলাম আমরা এক্স এক্সিসের ধনাত্মক দিকেই যাচ্ছে, সেইটা কত ভেলোসিটিতে, 4 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে। আরেকজন লোক কত ভেলোসিটিতে গেছে, আরেকজন লোক কথার কথা 8 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে গেছে সাইকেলে। ওকে, তো এইটাকে আমি বললাম ভি অফ ম্যান, আর এটাকে বললাম ভি অফ সাইকেল, আর এটা হলো ভি অফ ট্রেন। ঠিক আছে, বসাইলাম। এখন আমাদের ফাইনালি যেটা চাইছে, হেঁটে চলা লোকটির সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ কত। একটু কোশ্চেনটা দেখো, হেঁটে চলা লোকটির সাপেক্ষে, হেঁটে চলা লোকটির সাপেক্ষে তোমার কাছে চাইছে কি পড়ন্ত লব্ধি বেগ কত। তাহলে হেঁটে চলা লোকটির সাপেক্ষে যদি বের করতে বলে, তোমার কাছে প্রশ্ন পড়ে তুমি যে জিনিসটা বুঝছো, ভাইয়া আমার কাছে বের করতে হবে ভি অফ আর এম, ম্যানের রেসপেক্টে রেইনের ভেলোসিটিটা কত। তাহলে ভি অফ আর এম জিনিসটা কি হবে, ভি অফ আর এম ইজ ইকুয়ালস টু ভি অফ আর মাইনাস ভি অফ এম। ওকে, তাহলে দেখো ভি অফ আরটাকে আমি কি লিখতে পারি, যেহেতু ওয়াই এক্সিসের নিচের দিকে যাচ্ছে না, ওয়াই এক্সিসের নিচের দিকে যাওয়া মানে কি মাইনাস জে ক্যাপ হবে, তাহলে -6 জে ক্যাপ। ওকে, এরপরে এইখানে মাইনাস আছে, ওই মাইনাসটা আমি এখানে বসাইলাম। এরপর ভি অফ ম্যানের ভেলোসিটি কত বলছে, 4, এবং এক্স এক্সিসের ধনাত্মক দিকে যাচ্ছে, তাহলে 4 আই ক্যাপ। ওকে, তাহলে এই জিনিসটা করলে আমাদের যদি বলছে কি মানে মানটা বের করতে বলছে, তাই না, লব্ধি বেগের মানটা বের করো, তাহলে মানটা তুমি কত বলবা, ভি অফ আর এম এর মানটা বলবা তুমি √8 -6 স্কোয়ার যোগ -4 স্কোয়ার। ওকে, তাহলে হেঁটে চলা লোকটির সাপেক্ষে সে বৃষ্টির লব্ধি বেগ থাকবে এত। ওকে, এর পরের ম্যাটটাতে চলে যায়। এ প্লেন হ্যাজ অ্যান এয়ার স্পিড, এটা কোথায় আসছে, আইইউটি 17-18 সালে আসছে। এ প্লেন হ্যাজ অ্যান এয়ার স্পিড অফ 240 কিলোমিটার/আওয়ার। হোয়াট শুড বি দ্য প্লেনস হেডিং ইফ ইট ইজ টু ট্রাভেল ডিউ নর্থ রিলেটিভ টু দ্য ইস্ট in a wind blowing with a velocity of 100 km/h in an easterly direction. ওকে, তাহলে এখানে একটা নতুন কথা পাইলা, ইস্টার্লি ডিরেকশন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি বলছে আমরা একটু দাঁড় করে
তাহলে এইখানে বলছে যে একটা প্লেনের ভেলোসিটি হলো 240 কিলোমিটার পার আওয়ার, এয়ার স্পিড, ঠিক আছে, গতিবেগ। ওকে, এখন এইটা কার রেসপেক্টে দিছে, কোনো কিছু না বলা থাকলে বুঝবা যে ওইটা আসলে গ্রাউন্ডের রেসপেক্টেই দিছে, অন্য কোনো কিছু রেসপেক্টে দিলে সেটা বলে দিবে। তারপর বলছে পূর্ব দিকের সাথে 100 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হলে ভূমির সাপেক্ষে উত্তর দিকে ভ্রমণ করতে হলে প্লেনটির কোন দিকে রওনা করতে হবে। তাহলে আমরা একটু স্টেটমেন্ট অনুযায়ী একটু দাঁড় করাই সব কিছু। তাহলে আমি আবার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ডিরেকশনগুলো এইখানে যখনই আমাদের এরকম কথাবার্তা বলবে, তাহলে এটা হলো নর্থ মানে কত উত্তর, সাউথ মানে হলো দক্ষিণ, ডান দিকে হলো পূর্ব ইস্ট, বাম দিকে হলো পশ্চিম ওয়েস্ট, ঠিক আছে। তাইলে আমাদের প্লেনটা কোন দিকে যাইতে চায় বাংলা দিয়ে একটু বুঝি, তারপর আমরা ইংলিশ ট্রান্সলেশনটা যাচ্ছি। যে আমাদের প্রশ্নটা দেখো, গতিবেগ 240 কিলোমিটার, পূর্ব দিকে 100 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। তাহলে আমি একটু ডিরেকশনটা আইকে ফেলি, পূর্ব দিকে আমাদের বাতাসটা প্রবাহিত হচ্ছে। তাইলে আমি যদি পূর্ব দিকে বাতাসটাকে ধরি, এদিকে সরি, আমাদের পূর্ব দিকে এরকমভাবে একটা বাতাস প্রবাহিত হইতেছে, ঠিক আছে। তো সেটার ভেলোসিটি কি দেওয়া আছে, 100 কিলোমিটার পার আওয়ার, 100 কিলোমিটার পার আওয়ার। ওকে, ভূমির সাপেক্ষে উত্তর দিকে ভ্রমণ করতে হলে, তাহলে প্লেনটা ভ্রমণ করতে চায় উত্তর দিকে, প্লেনটা ফাইনালি ভ্রমণ করতে চায় কোন দিকে, উত্তর দিকে। বিমানটির কোন দিকে রওনা দেওয়া লাগবে, তাহলে এই জিনিসটা আমাদের কি নদী নৌকার অঙ্কটার মতো হয়ে গেল না জিনিসটা, যে আমি যদি লম্বালম্বিভাবে নদীটা পার হতে চাই, মানে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার যে কেসটা ছিল না তোমাদের, ওই রকম জিনিসটা কিন্তু হয়ে গেছে। যে তুমি লম্বালম্বিভাবে ওই দিকে যাইতে চাও, তাহলে তোমার যদি মানে স্রোতের বেগটা ছিল কি এদিক বরাবর প্রবাহিত হচ্ছে, তো ওই রকমভাবে বলে গেছে বাতাস এদিক বরাবর প্রভাবিত হচ্ছে। এখন যদি বাতাস না থাকতো, তুমি যদি লম্বালম্বিভাবে চলে যেতে, তাহলে ইজিলি চলে যেতে পারতা। এখন বাতাস থাকার ফলে তুমি যদি লম্বালম্বিভাবে যাত্রা শুরু করো, তোমার বাতাস তোমাকে ঠেলে এদিকে হয়তো নিয়ে আসবে, ঠিক আছে। কিন্তু আমরা চাই যেন এদিকেই যায়, তাহলে আমি কি করতে পারি, টুক কানাভাবে এদিক দিয়ে চলে যেতে পারি, ঠিক আছে। তাহলে আমি একটু এদিক দিয়ে যদি চলে যাই, তাহলে কিন্তু বাতাসটা আমাকে যদি একটু ঠেলে, তাহলে আমি এদিকে সরে আসবো, কিন্তু উত্তর দিকে থাকবে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কি হয়ে গেছে, অনেকটা নদী নৌকার সর্বনিম্ন দূরত্বের কেসটার মতো হয়ে গেছে। তাইলে আমি ধরলাম সে হয়তো ওই যে বাতাসের সাথে এত ডিগ্রি যদি কোণ করে, বাতাসের সাথে ধরো আলফা ডিগ্রি যদি কোণ করে, তারপর যদি 240 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে যায়, তাইলে হয়তো সে এই উত্তর দিকে যাইতে পারবে, ঠিক আছে। তাহলে একদম সেম কনসেপ্ট যদি এইখানে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এই 240 কিলোমিটার পার আওয়ার এইটা যদি আলফা কোণ হয়, এই কোণটা থাকবে কত, 180 মাইনাস আলফা। তাইলে এই যে 240 কিলোমিটার পার আওয়ার, তার একটা কম্পোনেন্ট থাকবে কোন বরাবর, একটা কম্পোনেন্ট থাকবে এক্স এক্সিস বরাবর, আরেকটা কম্পোনেন্ট থাকবে ওয়াই এক্সিস বরাবর। তো কম্পোনেন্টে যদি আমি ভাগ করি, তাইলে আমি নীল কালার দিয়ে দেখাই যে আমি 240 এই জিনিসটাকে কম্পোনেন্টে ভাগ করতেছি। তাহলে 240 কম্পোনেন্টে ভাগ করলে একটা কম্পোনেন্ট থাকবে এদিক বরাবর, আর একটা কম্পোনেন্ট থাকবে হয়তো এই দিক বরাবর, ঠিক আছে। তাহলে এই দিক বরাবর যে কম্পোনেন্টটা থাকবে তার মান হলো 240 cos 180 মাইনাস আলফা, আর এদিক বরাবর যে কম্পোনেন্টটা থাকবে তার মানটা হলো 240 সাইন 180 মাইনাস আলফা। ওকে, তাহলে এই দুইটা কম্পোনেন্টে ভাগ করার পরে এখন কি হবে, যে আমাদের বাতাসের যে ভেলোসিটিটা আছে ওইটাকে ক্যান্সেল আউট করে দিবে তার এক্স এক্সিস বরাবর এই দিকের কম্পোনেন্টটা। এই দুইটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, আলটিমেটলি প্লেনটা 240 সাইন 180 মাইনাস আলফা এই ভেলোসিটিতে উপরের দিকে চলে যাবে। তাহলে আমি এখানে আমাদের লম্বালম্বিভাবে যদি উত্তর দিকের সাথে যাইতে হয়, তাহলে আমি লিখতে পারি 240 cos 180 মাইনাস আলফা, এই জিনিসটা সমান হইতে হবে 100-এর।
তাহলে এই শর্তটা থেকেই কিন্তু আমরা এখন ই করলে আমরা আলফার মানটা বের করে ফেলতে পারি। তো এইটি আমাদের কাছে চাইছে যে কত কোণে যাত্রা করলে সে হলো যে লম্বালম্বি উত্তর দিকে চলে যেতে পারবে। এইটা হলো আমাদের শর্ত, ঠিক আছে। কত কোণে যাত্রা করলে সে লম্বালম্বি অন্যদিকে চলে যেতে পারবে। তো এই কোণটা একটু দেখো যে এইখানে আমাদের অ্যান্সারটাতে আমাদের বোঝা যাচ্ছে যে আলফার মানটা তো অবশ্যই 180-র চাইতে বড় হবে। তার মানে এইখানে হয়তো এই 180 মাইনাস আলফা এই কোণটার রেসপেক্টে হয়তো অ্যান্সারটা আছে, ঠিক আছে। যেহেতু আমাদের চারটা যে কোণ দিছে, চারটা কোণের মধ্যে সব কয়টা কোণই দেখা যাচ্ছে যে 90-এর চাইতে ছোট। আর 2462 কোনটা হইলেও হইতে পারে, বাট যেটা আর কি আসে হয় আলফাটা দিয়ে অ্যান্সার হইতে পারে অথবা 180 মাইনাস আলফা। ক্যালকুলেটর ইউজ করে একটু বের করে দেখো, ঠিক আছে। তাহলে আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। আচ্ছা, ভালো কথা, এই কোশ্চেনটাতে একটু আবার ব্যাক করি। একটু ভাষাটা দেখো, ভাষাটা কিন্তু এখানে যে ভাষাটা ধরতে পারবে না তার কিন্তু ম্যাথটা করা খুব কঠিন হয়ে যাবে। ভাষাটা ধরতে পারলে ম্যাথটা কিন্তু সোজা। এখানে যে জিনিসটার হলো যে আমরা সম্মুখীন হয়েছি সেটা হলো যে ডিউ নর্থ এই কথাটার সাথে তুমি অলরেডি আগের দুইটা কোশ্চেনে পরিচিত হয়ে আসছো, যে এরকম ডিউ নর্থ, ডিউ সাউথ, ডিউ ইস্ট এরকম যদি থাকে তাহলে ওই দিক বরাবর যায়। এখন আমাদের এইখানে পরের কথাটা বলছে কি রিলেটিভ টু দ্য আর্থ, ঠিক আছে, ইন এ ওয়াইন্ড ব্লোয়িং উইথ এ ভেলোসিটি অফ 100 km/h ইন অ্যান ইস্টার্লি ডিরেকশন। ইস্টার্লি ডিরেকশন মানে হলো সে ইস্টে যাচ্ছে, ঠিক আছে। এই ডিউ ইস্ট অথবা ইস্টার্লি ডিরেকশন এই দুইটা কথা কিন্তু আসলে এক। আর সে যাইতে চায় নর্থে, ওইটা তো ডিউ নর্থ এরকম বলা আছে। তো ভাষা যদি ধরতে পারো তাহলে এই কোশ্চেন আসলে কোনো ব্যাপার না। এরপর আমরা একটু রিটেন কোশ্চেনগুলোতে আসি। রিটেন কোশ্চেনে আমাদের কুয়েটের 25-26 সালে একটা কোশ্চেন আসছে কি একটু দেখি। উলম্বভাবে পড়ন্ত বৃষ্টির বেগ 6 মিটার/সেকেন্ড। সাইকেলের বেগ কত হলে সাইকেল আরোহী বৃষ্টিকে 45 ডিগ্রি কোণে পড়তে দেখবে? সাইকেলের বেগ দ্বিগুণ করলে সাইকেল আরোহী কত ডিগ্রি কোণে বৃষ্টিকে পড়তে দেখবে? ঠিক আছে, তাইলে আমাদের অঙ্কটাতে আমরা যদি একটু সাজাই তাইলে যে জিনিসটা পাবো তা হলো তাহলে সাইকেল আরোহীর বেগটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমি ধরলাম সাইকেল আরোহী এক্স এক্সিসের ডান দিকে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে যাচ্ছে, এটাকে ভি অফ সাইকেল বললাম, ঠিক আছে। আর বৃষ্টিটা কি করতেছে? বৃষ্টিটা উলম্বভাবে 6 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে পড়তেছে। তাহলে এইটা ধরলাম ভি অফ রেইন, ঠিক আছে। ভি অফ রেইন কত? 6 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এটাকে ধরো জে ক্যাপও দিয়ে দিই, যেহেতু ভেক্টর ফরম্যাটে দিলাম একটা মাইনাস জে ক্যাপ দিয়ে দিই, ঠিক আছে। আর আমাকে বলছে যে 45 ডিগ্রি কোণে বৃষ্টিটাকে পড়তে দেখবে। তাহলে 45 ডিগ্রি কোণে বৃষ্টিটাকে পড়তে দেখা মানে কি? সে যদি এদিকে যায়, বৃষ্টি যদি এদিকে লম্বালম্বিভাবে পড়ে, তাইলে আমরা যে জিনিসটা চাই সেটা হলো যে সে বৃষ্টিটাকে যেন দেখে এরকমভাবে পড়তেছে। ওকে, সে বৃষ্টিটাকে যেন দেখে এরকমভাবে পড়তেছে। 3টা লাইন আঁকলাম, ঠিক আছে। তাহলে সে দেখতে চায় কি এই কোণগুলো কত হবে? 45 ডিগ্রি কোণে বৃষ্টিটাকে পড়তে দেখতেছে। তো সে যত কোণে পড়তে দেখবে সেই জিনিসটাই কি ভি অফ রেইন উইথ রেসপেক্ট টু সাইকেল না? ভি অফ রেইন উইথ রেসপেক্ট টু সাইকেল। কেন কি হলো যে সে মানে তুমি যদি সাইকেল আরোহী থাকো তাহলে সে যে কোণে পড়তে দেখবে সেটা কি তোমার সাপেক্ষেই তো তুমি দেখবা, তাই না? তাহলে ভি অফ রেইন উইথ রেসপেক্ট টু সাইকেলটা বলে দিচ্ছে যে উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে পড়তেছে। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো ভি অফ আর সি ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি ভি অফ আর মাইনাস ভি অফ সি, ঠিক আছে। তাহলে ভি অফ সিটাকে আমি এরকম ধরলাম এক্স আই ক্যাপ। আমি এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করব। ভি অফ সিটাকে ধরলাম কি এক্স আই ক্যাপ। তাহলে ভি অফ আর এর ভেলোসিটিটা কত? ভি অফ আর এর ভেলোসিটিটা হলো -6 জে ক্যাপ। এরপর ফর্মুলার মাইনাসটা বসাইলাম, আর ভি অফ সি এর মানটা হলো এক্স আই ক্যাপ। ওকে, তাহলে এখন ভি অফ আর সি, এই ভি অফ আর সিটাকে কি লেখা যায় একটু দেখো। এইটা 45 ডিগ্রি, ওইটাও 45 ডিগ্রি। তাহলে ভি অফ আর সিটাকে কি এরকম করে লেখা যায় না? আমি ধরো ডান সাইডে লিখলাম, ভি অফ আর সিটাকে এরকম লেখা যায় ভি অফ আর সির ম্যাগনিটিউড কস 45 ডিগ্রি আই ক্যাপ, ঠিক আছে। আর 45 ডিগ্রি এটা হলো যে আমরা এক্স এক্সিস ধনাত্মক দিকের সাথে ধরছি। আরেকটা কম্পোনেন্ট থাকবে কি মাইনাস ভি অফ আর সি সাইন 45 ডিগ্রি জে ক্যাপ।
এখন এই মাইনাসটা কোথা থেকে আসছে? মাইনাসটা আসলে ভেক্টরের কম্পোনেন্ট ডিভিশন তো। তাহলে তুমি দেখো তুমি যদি এইখানের এই কোণটা ধরো, এইখানের কোণটাও কি 45 ডিগ্রি হবে। তাহলে এই কোণটাকে যদি তুমি ডিভাইড করো, এই ভেক্টরটাকে যদি ডিভাইড করো, একটা কম্পোনেন্ট থাকবে ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে, আর একটা কম্পোনেন্ট থাকবে এক্স অ্যাক্সিসের লেফট সাইডে। আচ্ছা, তাহলে তো এক্স অ্যাক্সিসের এইখানেও তো একটা মাইনাস হবে, তাই না? এক্স অ্যাক্সিসের এইখানেও একটা মাইনাস হবে। তাহলে এখন যদি তুমি সহগ সমীকৃত করো, সহগ সমীকৃত করলে তুমি কি পাবা? ভি অফ আর সি কস 45 ইজ ইকোয়ালস টু কি -6, আর ভি অফ আর সি সাইন 45, আচ্ছা উভয় পক্ষে মাইনাস আছে প্লাস, আর এটা ইজ ইকোয়ালস টু এক্স। ঠিক আছে, তাহলে এইখানে দিয়ে তুমি যদি ভাগ করে দাও তাহলে কি tan 45 ইজ ইকোয়ালস টু এক্স বাই সি। tan 45 ইজ ইকোয়ালস টু কি এক্স বাই সি। তো এখান থেকে এক্সটাকে ক্যালকুলেট করে ফেলবা। ঠিক আছে, সিম্পল। তো এটা আমাদের কুয়েটে 25-26 সালে আসছে। পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনটা আসছে বুটেক্সের 23-24 সালে। একটু প্রশ্নটা পড়ি, যে একটি গাড়ি 20 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে পূর্ব দিকে চলমান, বাতাস 4 কিলোমিটার পার আওয়ার বেগে একই দিকে চলমান। এ সময় বৃষ্টি খাড়া নিচের দিকে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তে শুরু করলো। বৃষ্টি গাড়িতে উলম্বের সাথে কত কোণে আঘাত করবে? তাহলে এইখানে আমাদের কোন কেসটা হয়ে গেল? আমাদের সেকেন্ড কেসটা হয়ে গেল। তোমাদেরকে যখন থিওরি পড়াইছে তখন দুইটা কেস বলে দিয়েছিলাম না, যে বাতাস থাকতে পারে অথবা বাতাস নাও থাকতে পারে। তাহলে বাতাস থাকলে কি হবে সেই কেসটা পড়ছে। তো এই কোশ্চেনটা আমরা একটু সলভ করে দেখি, যে কোশ্চেনটা কি করব। তাহলে গাড়িটা যেহেতু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের ব্যাপার স্যাপার আসছে, পূর্ব দিকে চলমান, বৃষ্টি একসময় খাড়া নিচের দিকে পড়া শুরু করলো বাড়ি, হ্যাঁ আচ্ছা। তাহলে এটাতে আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তেমন কিছুই নেই, জাস্ট পূর্ব দিকের কথা লিখছে। তো আমাদের ওই রকম ডায়াগ্রাম আসলে বানানোর দরকার নাই। তাহলে পূর্ব দিক মানে কি, প্যারারেল ভাবে ডান দিকে যাইতেছে গাড়িটা বেসিক্যালি। তাহলে গাড়িটা এরকম হয়তো ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কত কত ভেলোসিটিতে পূর্ব দিকে চলমান? 20 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে। তাহলে 20 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে ডান দিকে চলমান। এখন বলছে কি বাতাস 4 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে একই দিকে চলমান। তাহলে বাতাসটা কোন দিকে যাইতে আছে? 4 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে। তাহলে বাতাসটা যদি 4 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে যায়, তাহলে আমি ওইটাকে এইরকম কালার দিয়ে দেখাইলাম, সেটা কত? 4 কিলোমিটার পার আওয়ার। সরি, 4 কিলোমিটার পার আওয়ার। তো এইটাকে আমি বললাম ভি অফ এয়ার, বাতাসের ভেলোসিটি, আর গাড়ির ভেলোসিটিটাকে বললাম ভি অফ কার, ভি অফ সি। ঠিক আছে, এখন বলছে এ সময় বৃষ্টি খাড়া নিচের দিকে 6 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে পড়তে শুরু করলো। তাহলে বৃষ্টি পড়া শুরু করছে কোন ভেলোসিটিতে? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে বৃষ্টিটাকে ধরলাম এরকম খাড়া নিচের দিকে, এইটা হলো ভি অফ আর, কত ভেলোসিটি? 6 কিলোমিটার পার আওয়ার। এখন তোমার কাছে বলছে যে বৃষ্টি গাড়িতে উলম্বের সাথে কত কোণে আঘাত করবে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের যে জিনিসটা বের করা লাগবে, যখন এয়ার থাকবে তখন আমি বলছি যে আমরা এয়ার থাকলে কি করি? ভি অফ আর ইফেক্টিভ উইথ রেসপেক্ট টু কার, এটা বের করি। আর ভি অফ আর ইফেক্টিভটা কি? ভি অফ আর ইফেক্টিভ মাইনাস ভি অফ কার, আপেক্ষিক বেগের ফর্মুলা হতে। তাহলে ভি অফ আর ইফেক্টিভটা হলো ভি অফ আর, ভি অফ আর প্লাস ভি অফ এয়ার, এই দুইটার ভেক্টর যোগ। বৃষ্টিটা এরকমভাবে পড়তে চায়, কিন্তু বাতাসটা এই দিকে যেহেতু প্রবাহিত হইতে আছে, তাহলে ওরে কিছুটা কি ডান দিকে সরাই দিবে। তারপর ওইটাই হলো আমাদের আর ইফেক্টিভ। সেইটার রেসপেক্টে আমরা কারের রেসপেক্টে ওই আর ইফেক্টিভটার ভেলোসিটিটা বের করি, মাইনাস ভি অফ কার, ভি অফ কার। তাহলে এখন একটু দেখো যে আমরা যদি সবগুলোকে আই জে কম্পোনেন্টে ভাগ করে দিই, তারপর আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে আমি ভি অফ আরটাকে কি করতে পারি? আই জে কম্পোনেন্টে ভাগ করার পর কি হবে সেই জিনিসটা আমি একটু এইখানে লিখি। ভি অফ কারটাকে আমি লিখতে পারি কি, যেহেতু এক্স এক্সিসের ডান দিকে যাচ্ছে তার মানে কি 20 আই ক্যাপ। ভি অফ এয়ারটাকে আমি লিখতে পারি কি? ভি অফ এয়ারটাকে লিখতে পারি আমি 4 আই ক্যাপ। ভি অফ রেইনটাকে আমি লিখতে পারি -6 জে ক্যাপ। ওকে, তাহলে আমরা ভি অফ কার, ভি অফ এয়ার, ভি অফ রেইনটাকে করলাম 20 আই ক্যাপ, 4 আই ক্যাপ, -6 জে ক্যাপ।
এইটাতে তো আই গেস তোমাদের বোঝাতে কোনো সমস্যা থাকার কথা না। এখন এই ভ্যালুগুলোকে সিম্পলি এইসব জায়গাতে বসাই দেবো। তাহলে ভি অফ আর এর জায়গায় বসাবো কি -6 জে ক্যাপ যোগ ভি অফ এয়ারে বসাবো কি 4 আই ক্যাপ মাইনাস কি সূত্রের মাইনাসটা দিছি, ভি অফ কারে বসাবো কি 20 আই ক্যাপ। তাহলে এই জিনিসগুলো বসানোর পরে এখন কি করব, সিম্পলি যোগ বিয়োগ করব। তাহলে একটু করে দেখাই, যেহেতু এটার ভ্যালুটা ছোট ছোট আছে। তাহলে আই এর কোফিশিয়েন্ট এখানে আছে 4, এখানে আছে -20, তার মানে কত -16 আই ক্যাপ। আর যেটা তো যেই রয়ে গেল, তাহলে -6 জে ক্যাপ। ওকে, তাহলে এই জিনিসটা করার পরে আমাদের ফাইনালি বের করতে হবে কি উলম্বের সাথে কত কোণ করছে। তো এইরকম একটা জিনিস একটু দেখায় দেওয়া দরকার, উলম্বের সাথে কত কোণ করছে বা ফাইনালি যে রেজাল্টটা বের হবে তার মাধ্যমে কিভাবে আমরা এটা বুঝবো একটা একটু দেখো। ধরো আমাদের এইরকম একটা রেজাল্ট আসছে, তাহলে এই রেজাল্ট আসার পরে তুমি যে কাজটা করবা এক্স এক্সিস আর ওয়াই এক্সিসের মতো ট্রিট করবে এটাকে। আই এর কোফিশিয়েন্টটা কি এক্স এক্সিসের কোফিশিয়েন্ট, জে এর কোফিশিয়েন্টটা কি ওয়াই এক্সিসের কোফিশিয়েন্ট। তাহলে -16 মানে এক্স এক্সিস থেকে বিপরীত দিকে গেছে, তাহলে হয়তো এই জায়গার কোনো একটা পয়েন্ট হলো -16, এই জায়গার কোনো একটা পয়েন্ট কত -16, ঠিক আছে। এরপরে কি সে ওয়াই এক্সিসে নিচের দিকে গেছে, তার মানে এই জায়গার এইখান থেকে 6 একক নিচে গেছে, তাহলে এই জায়গার কোনো একটা জিনিস হয়তো -6, ঠিক আছে। এক্স এক্সিসে নেগেটিভে গেছে, ওয়াই এক্সিসে নেগেটিভ গেছে। এই পয়েন্টটা বের করার পরে সিম্পলি যে এই ভেক্টরটা বের হয়েছে এই 0 পয়েন্ট থেকে ওই পয়েন্টটার যোগ করে দিবা, 0 পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে যোগ করে দিবা, তার মানে এরকম একটা ভেক্টর পাবা। এই ভেক্টরটাই হলো ভি অফ আর ইফেক্টিভ কারের এটা, ভি অফ আর ইফেক্টিভ কারের এটা। তাহলে এই পর্যন্ত তুমি যদি পাওয়া যাও, এই পর্যন্ত যদি পেয়ে যাও, তাহলে তোমার কি করা লাগবে, সিম্পলি এরপর একটা কোণ বের করা লাগবে। তা কার সাথে, উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে কোণটা বের করা লাগবে। তাহলে তুমি দেখো, তুমি যদি এই কোণটা বের করতে পারো, এই কোণটা যদি তুমি বের করতে পারো, এই কোণটারই কি বিপরীত কোণ হইলো এইটা, ঠিক আছে, এই কোণটার বিপরীত কোণ হইলো ওইটা। তাহলে এই কোণটা কিভাবে বের করবে, সিম্পল না, যে এই এতটুকের দৈর্ঘ্য কত, এতটুকের দৈর্ঘ্য হলো এইখানে যতটুক দৈর্ঘ্য সেইটাই, তার মানে কত 16, এতটুকের দৈর্ঘ্য কত 6। তাহলে আমি এই কোণটা কিভাবে বের করতে পারি, আমি যদি এরকম লিখি tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্বটা কি এই ক্ষেত্রে 16 আর ভূমিটা কি এই ক্ষেত্রে 6, তাহলে এইখান থেকে তুমি tan থিটাটা বের করে ফেলতে পারবা। ওকে, তাহলে তোমার লাস্টের কাজটা তো আমাদের বেশিরভাগ অঙ্কে উলম্বের সাথে কোনটা চায়, তাহলে উলম্বের সাথে কোনটা কিন্তু এরকম করে করবা। এই পর্যন্ত আসার পরে সিম্পলি চিন্তা করবা তোমার কাছে একটা প্লেন আছে, ওই প্লেনে এই পয়েন্টটা বসাবা -16, -6, -16, -6 বসানোর পরে কি করবা 0 পয়েন্ট থেকে ওইখানে একটা ভেক্টরের তীর চিহ্ন দিবা। তো ভেক্টরটা পাওয়া যাওয়ার পরে তুমি জাস্ট সিম্পলি চিন্তা করবা কোনটা বের করা লাগবে, উলম্বের সাথে কোন বলছে, তাহলে আমি এই কোনটা নেই, তারপর এটারে তুমি সিম্পলি ত্রিকোণমিতি দিয়ে বের করে ফেলতে পারবা, ঠিক আছে। প্লাস মাইনাস নিয়েও ভয়ের দরকার নাই, প্লাস মাইনাস তোমার অটোমেটিকলি তুমি নিজেই বুঝতে পারবা কি হবে। এরপরে আমরা বুটেক্সের আরেকটা কোশ্চেন দেখি, যেটা আমাদের বুটেক্সের 24-25 সালে আসছে এবং বুয়েটে দেখো 6-7 সালে আসছে, আপেক্ষিক বেগের অনেক আগে অঙ্কটা আসছে। তো বুয়েটে কিন্তু এবছর একটা আপেক্ষিক বেগের অঙ্ক দিয়ে দিতেই পারে, যদিও গতবারও বলছিলাম, গতবারও দেয় নাই, বাট কোনো একটা ব্যাচে আইসা পড়বে, এখন রিসেন্ট সময় হয়ে গেছে। কোনো একদিন 30 কিলোমিটার পার সেকেন্ড গতিতে উলম্বভাবে বৃষ্টি পড়ছিল, যদি বায়ু 10 মিটার পার সেকেন্ড গতিতে উত্তর থেকে দক্ষিণে বইতে শুরু করে, তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে তোমার ছাতা কোন দিকে মেলে ধরতে হবে। তাহলে এটা খুবই সিম্পল একটা ম্যাথ হয়ে গেছে। তাহলে ম্যাথটা কি হবে, যে 30 মিটার পার সেকেন্ড গতিতে উলম্বভাবে বৃষ্টি পড়ছিল, তাহলে বৃষ্টিটা পড়তেছে কোন দিকে বরাবর, উলম্বভাবে নিচের দিকে, বৃষ্টিটা পড়তেছে উলম্বভাবে নিচের দিকে, কত ভেলোসিটিতে 30 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে পড়তেছে, বায়ু 10 মিটার পার সেকেন্ড গতিতে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হইতে আছে, তাইলে কি হইল, উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হইতেছে। আচ্ছা আমি ধরলাম, এবার আমরা অঙ্কটা করার জন্য এই সাইডটাকে উত্তর ধরলাম, এই সাইডটাকে ধরো দক্ষিণ ধরলাম, আমি যেরকম ধরছি সেরকম অনুযায়ী বলে দেবো, উত্তর আর এটাকে ধরলাম দক্ষিণ, ঠিক আছে।
তাহলে বায়ুটা প্রবাহিত হইতে আছে এই দিক বরাবর। কত ভেলোসিটিতে প্রবাহিত হইতে আছে? বায়ুটা প্রবাহিত হইতে আছে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, ঠিক আছে। এরপরে তোমাকে যে জিনিসটা বলছে যে বৃষ্টি থেকে রক্ষা পেতে তোমার ছাতা কোন দিকে মেলে ধরতে হবে। আচ্ছা, যে ম্যাটটাকে আমি ফার্স্টে বুঝছিলাম যে একদম সিম্পল, বাট ওই ম্যাটটার মধ্যে ভাষাগত একটা কিন্তু ট্রিক আছে। তাহলে এইখানে দেখো, তুমি কিন্তু নিজে হাঁটাচলা করতেছো না, তুমি নিজে ধরো দাঁড়ায় রইছো, তুমি নিজে কি করছো? দাঁড়ায় রইছো। এখন একটা বৃষ্টি যদি তোমার যদি নিজের কোনো ভেলোসিটি না থাকে, বৃষ্টিটা যদি উলম্বভাবে পড়ে, তাহলে চিন্তা করো বৃষ্টিটা কি তোমার মাথায় একদম লম্বালম্বিভাবে পড়বে? তুমি যদি সিম্পলি দাঁড়াই থাকো, এখন তো বৃষ্টি চলে, তোমরা তো বৃষ্টি পার হয়ে এক্সাম দিয়ে আসছো, তাহলে বৃষ্টি যদি লম্বালম্বি পড়ে, তাহলে কি তুমি সিম্পলি যেখানে দাঁড়ায় রইছো একদম লম্বালম্বিভাবে তোমার মাথার উপরে এসে পড়বে। কিন্তু এখন যেহেতু বাতাস প্রভাবিত হইতে আছে, বাতাস ফ্লো করতেছে, তার মানে কি হবে যে বৃষ্টিটা যে এইখানে পড়তেছে, বাতাস ফ্লো হওয়ার জন্য কি সে কিছুটা বাঁকায়া যাবে। তাহলে এইখানে কিন্তু আপেক্ষিক বেগ না, জাস্ট আমাদের এই দুইটার বেগের লব্ধিটা বের করে দিলেই হবে, মানে আমরা আর ইফেক্টিভটা যেরকম করে বের করতাম সেই জিনিসটা করে দিলেই হবে। তাহলে এইখানে যে জিনিসটা হবে যে এদিকে বৃষ্টিটা ছিল, বাতাসটা যেহেতু উত্তর থেকে দক্ষিণ এদিকে প্রবাহিত হইতে আছে, তাহলে বাতাসটা বৃষ্টিটাকে কিছুটা হেলে দিবে। তাইলে আমাদের আলটিমেটলি বৃষ্টিটা এই দিক এই যে নীল কালার ডটের দিক বরাবর পড়বে। তাহলে তোমার রক্ষা পেতে ছাতাটাকে কোন দিকে ধরতে হবে? তুমি যদি এই জায়গায় দাঁড়ায় থাকো, তাহলে যেহেতু বৃষ্টিটা এদিকে আসতেছে, তার মানে তুমি ছাতাটা অবশ্যই এরকম কোনো একটা অ্যাঙ্গেলে ধরবা, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটাই আসলে বের করতে হবে। তাহলে এইখানে আমাদের বেসিক্যালি যে কাজটা করতে হবে, আর ইফেক্টিভটার মান ধরতে হবে, যেহেতু তোমার ভেলোসিটি 0। আর ইফেক্টিভ ধরো ম্যানই বললাম, আর ইফেক্টিভ ম্যান। তাহলে আর ইফেক্টিভ ম্যানটা কি? ভি আর ইফেক্টিভ মানে রেইনের ইফেক্টিভ ভেলোসিটি মাইনাস ভি অফ ম্যানের ভেলোসিটি। তাহলে ভি অফ ম্যানের ভেলোসিটিটা কত? 0, কেন কি তার নিজের কোনো ভেলোসিটি নাই। আর ভি অফ আর ইফেক্টিভটা কত? ভি অফ আর ইফেক্টিভটা হলো ভি আর প্লাস ভি অফ এয়ার। ওকে, ভি আর প্লাস ভি অফ এয়ার। তো ভি অফ আরটাকে কি লিখতে পারো? -30 জে ক্যাপ। আর ভি অফ এয়ারটাকে কি লিখতে পারো? মাইনাস তো সূত্রের মাইনাস দিলাম, 10 আই ক্যাপ। ওকে, তাহলে এই দুইটা জিনিস যদি পেয়ে যাও, তাহলে আলটিমেটলি আবার কি আগের মতো অ্যান্সার, সেটা হলো এক্স এক্সিস বরাবর -10 ইউনিট যাবা, তাহলে এইখানে ধরো -10-এ গেলা, ওয়াই এক্সিস বরাবর -30 যাবা, তাহলে নিচে হয়তো -30-এ আসলা। তাইলে কি তোমার আলটিমেটলি ভেক্টর কোনটাকে নির্দেশ করবে? এই কোনটা, তাই না? আলটিমেটলি ভেক্টরটা কি? এইটা। তাহলে এইটা যদি তোমার ভেক্টর হয়, তাহলে তোমার ছাতাটাকে ধরতে হবে কোন দিকে? আচ্ছা, আমি কি কিছু ভুল করলাম? আচ্ছা, সরি, আমি একটু ভুল করে ফেললাম না? আমি একটু ভুল করছি, সেটা হলো যে এইটা তো যোগ, আমি তো যোগের পরিবর্তে বলে বিয়োগ দিয়ে ফেলছি, দেখছো? তাহলে এক্স এক্সিস বরাবর যাবা কত? +10। আর ওয়াই এক্সিস বরাবর যাবা কত? -30। তাহলে এইটা হলো তোমার 10, আর এইটা হলো আপেক্ষিক বেগ। অঙ্ক করতে করতে দেখছো খেয়াল ছিল না, এখানেও মাইনাস দিয়ে ফেলছিলাম। এরকমই কিন্তু হয় পরীক্ষার হলে। আমি এসে মনে করতাম যে আমার সব হয়েছে, কিন্তু এরকম একটা প্লাস মাইনাস আমাদের ভুল হয়ে যাবে, দেন ডাব্বা। সবগুলো অ্যাডমিশন টেস্টই যত পারফেকশনই থাকো না কেন, টপ যারা 100 বা 150-র মধ্যে থাকো, তারা বাদে আসলে সবাই এইসব টাইপেরই ভুল করে। 1 থেকে মনে রাখবা 300 পর্যন্ত অ্যাডমিশনের বা 350 ধরতে পারো, যে তারা আসলে সবাই ফার্স্ট বলাটা একদম বেশি চাপাচাড়া হবে, বা টপ 50-র মধ্যে যাইতে পারে। 1 থেকে 300-র মধ্যে সবাই টপ 50-র মধ্যে যাইতে পারে, ফার্স্ট সেকেন্ড ওগুলো বাদে। কিন্তু এদের মধ্যে আসলে বেসিক পার্থক্য হলো, তুমি একটা পরীক্ষার হলে সব ভালো মতো কারেকশন করে আসছো, আর একজনে হয়তো পরীক্ষার হলে ভালো মতো কালেকশন করে না, এইটুকুই পার্থক্য। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম সেটা হলো যে আমি কোনটা বের করব, এই উলম্বের সাথে কত কোণ করছে, মানে এই কোণটা বের করব। তাহলে আমাদের কি এই থিটাটা জানা লাগবে। তাহলে এই থিটাটা জানতে আমরা কি করব? এতটুক দৈর্ঘ্যকে আমি কি বলতে পারি? এতটুক দৈর্ঘ্যকে আমি বলতে পারি 10, আর এতটুক দৈর্ঘ্যকে আমি কি বলতে পারি? এতটুক দৈর্ঘ্যকে আমি বলতে পারি 30। মান হিসেবে জাস্ট নিলাম, ঠিক আছে, 10 আর 30। তাহলে এখন tan থিটা = কত হবে? লম্ব 10 আর ভূমি কত? 30। এখান থেকে থিটা যা আসে তাই। ওকে, তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে আমাদের আসছে রুয়েট 4-5 সালে, এবং এটা একটা ভালো ম্যাথ,
এটা একটা ভালো ম্যাথ, ওই যে সামনের কাছে কাজ পিছনের কাজ ভেজার একটা ম্যাথ। তো এই ম্যাথটা একটু আমরা ভালো মতো বোঝার চেষ্টা করব। এই ম্যাথটা কিভাবে করে, অনেকের এই ম্যাথটা নিয়ে আসলে কনফিউশন থাকে। তাহলে আমি যে সলিউশনটা যেভাবে বোঝানোর চেষ্টা করব, তোমরা পুরোটা একটু আত্মস্থ করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে দেখবা যে এই যে মানে পরীক্ষার আগে এই ম্যাথগুলো দেখেও যাওয়া লাগবে না তোমার, মানে এরকম মনে হবে না যে রুয়েটে একটা প্রশ্ন আসছিল যেটা পারতেছিলাম না, সেটা হলো যে একটু দেখে নি। যদি এটা ধরতে পারো তাহলে দেখবা যে ব্রেন থেকেই তুমি করতে পারতেছো। 10 কিলোমিটার পার ঘন্টা বেগে বৃষ্টি পড়ছে, 60 কিলোমিটার পার ঘন্টা বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে, তাইলে বৃষ্টি পড়তেছে 10 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে। এখন তোমার কাছে বলছে যে পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো যাতে সামনের কাজ ও পিছনের কাজ ভিজে, শুধু পিছনের কাজ ভিজে, ঠিক আছে? তাইলে আমি আপাতত এরকম ধরলাম যে বৃষ্টিটা উলম্বভাবে পড়তেছে, বৃষ্টিটা এরকম উলম্বভাবে পড়তেছে, আর বাম দিকটাকে ধরলাম পূর্ব আর ডান দিকটাকে ধরলাম পশ্চিম, উল্টাটাও ধরতে পারো, কোনো সমস্যা নাই। তাইলে 60 কিলোমিটার ঘন্টা বেগে পূর্ব থেকে পশ্চিম বাতাস বইতেছে, তাহলে আমি বাতাসটাকে ধরলাম এদিকে বইতেছে, ঠিক আছে? এই দিকটাকে আমি ধরলাম পূর্ব, এই দিকটাকে ধরলাম পশ্চিম। তুমি যদি উল্টা ধরো সমস্যা নেই, যে ভাই আমি সবসময় তো ডান দিকটাকে পূর্ব ধরছি, এবারও ডান দিকটাকে পূর্ব ধরবো, ধরতে পারো, সমস্যা নেই। যেহেতু আমি আসলে গাড়িটারি চলে এই বাম থেকে ডানে ওই রকমভাবে ধরে নিছি, প্যারা নেই। তাহলে বাতাসটা যখন ফ্লো করতেছে, সরি বৃষ্টিটা যখন পড়তেছে, বৃষ্টিটা কত ভেলোসিটিতে পড়তেছে? বৃষ্টিটা পড়তেছে 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। আর পূর্ব থেকে পশ্চিম দিকে আমাদের বাতাস বইতেছে কত? 60 কিলোমিটার পার আওয়ার। এটা কি আমাদের বাতাসের ভেলোসিটি। ওকে, আমি আইজেকে দিলাম না, তারপর আবার উপরে ভেক্টর লিখছি, এগুলো আশা করি ভুল হিসাবে ধরবা না, জাস্ট লেখার জন্য লিখলাম। এরপরে যেটা সেটা হলো পূর্ব থেকে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ি, তাহলে গাড়িটাও আসলে যাইতেছে কোন দিকে? গাড়িটাও আসলে যাইতেছে পূর্ব থেকে পশ্চিম দিকেই। তাহলে গাড়িটার ভেলোসিটিটাকে আমি ধরো এরকমভাবে দেখাইলাম, এটা হলো ভি অফ কার, এটা হলো ভি অফ কার। তাহলে সামনে পিছনের কাজ ভিজবে, তাহলে গাড়িটা যেহেতু পূর্ব থেকে পশ্চিমের দিকে যাইতেছে, তার মানে একটু চিন্তা করো গাড়িটা কীরকম হবে। আমি যদি একটু হালকা পচা একটা ড্রয়িং করার চেষ্টা করি, তাহলে গাড়িটা হয়তো এরকমভাবে হবে, এরকম একটা গাড়ি, তাই না? তাহলে তার সামনের কাজটা মানে কি? এই কাজটা, এটা কি তার সামনের কাজ, আর পিছনের কাজ তো পিছনেরটা। তাহলে অঙ্কটা কীভাবে করবো একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি, যে তুমি জিনিসটা বোঝো যে বৃষ্টিটা যদি খাড়া লম্বালম্বিভাবে পড়ে, বৃষ্টিটা গাড়ির সাপেক্ষে যদি খাড়া লম্বালম্বিভাবে পড়ে, তাইলে কি গাড়িটার উপরে এরকম এসে পড়বে, এরকম এসে পড়বে। ওকে, তাতে আমাদের কি হবে? তাতে আমাদের ধরতে হবে যে সামনের কাজ পিছনের কাজ কোনোটাই আসলে ভিজবে না। মানে এইখানে যে জিনিসটা অ্যাজাম্পশনটা করে নিতে হবে, যখন কোনো সাম্যের কাজ আনুভূমিকের সাথে এত কোণে রয়েছে বা উলম্বের সাথে এত কোণে রয়েছে, এরকম যখন কোনো ডেটা দিবে না, তখন কাজগুলোকে তোমরা এরকম চিন্তা করবা না, এরকম আড়াআড়ি চিন্তা করবা না, তখন কাজগুলোকে চিন্তা করবা গাড়ির শেপটা হয়তো এরকম রয়েছে, এরকম এরকম রয়েছে, এরকম চিন্তা করবা, ঠিক আছে? যে একদম বক্সের মতো একটা চিন্তা করলা, ঠিক আছে? তাহলে এখন যদি বৃষ্টিটা আইসা লম্বালম্বিভাবে পড়ে, তাইলে কি সামনের কাজ পিছনের কাজ কোনোটাই ভিজবে না। বৃষ্টিটা যদি এইরকম টাইপের আইসা পড়ে, আচ্ছা ভিন্ন ভিন্ন কালার নিয়ে একটু দেখাই, আমি লাগলে গাড়িটা একটু বড় করে এই সাইডে আঁকি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। এখানে তো একটু ছোট হয়ে যাচ্ছে, যেটা বলতেছিলাম আমি এখানে আঁকি গাড়িটা একটু বড় করে। এই ধরো তোমাদের সেই বিখ্যাত গাড়ি ল্যাম্বরগিনি গাড়ি, ঠিক আছে? আমি আবার ল্যাম্বরগিনি গাড়ি ছাড়া আঁকি না, ঠিক আছে? তাহলে এই গাড়িটাতে যদি লম্বালম্বিভাবে বৃষ্টিটা পড়ে গাড়ির রেসপেক্টে, তাইলে কিভাবে পড়বে? ধরো এরকমভাবে, একদম আর ইফেক্টিভ উইথ রেসপেক্ট টু কার যদি এইটা হয়, তাহলে কি সামনের কাজ পিছনের কাজ কোনোটাই ভিজবে না। আর ইফেক্টিভ উইথ রেসপেক্ট টু কার যদি এরকমভাবে পড়ে, সামনের কাজ পিছনের কাজ কোনোটাই ভিজবে না।
আর ইফেক্টিভ উইথ রেসপেক্ট টু কার যদি এইরকমভাবে পড়ে, এইরকমভাবে যদি পড়ে, তাহলে কোন কাজ ভিজবে? তোমরা নিজেরাই বলতে পারবা যে ভাইয়া তাইলে সামনের কাজটা ভিজবে, কেন কি পিছনের দিকে যদি এরকমভাবে পড়ে তাহলে তো পিছনের কাজ তো ভিজতেছে না, তাই না? বোঝা তো যায়, তাই না? তাহলে এই নীল কালারের মতো করে যদি পড়ে তাহলে কি সামনের কাজটা ভিজবে। আরেকটা কালার নেই, আরেকটা কালার কোনটা নিতে পারি? ধরো ইয়েলো নি। যদি আর ইফেক্টিভ এমটা যদি এইরকমভাবে পড়ে, আর ইফেক্টিভ এমটা যদি এরকমভাবে পড়ে তাইলে কি পিছনের কাজটা ভিজবে, এবার কিন্তু সামনের কাজটা আর ভিজবে না। এই জিনিসটা যদি তোমরা ধরতে পারো তাহলে তোমাদের সবই হয়ে যাবে, ঠিক আছে? আর ভি অফ আর ইফেক্টিভ এম, এটাও ভি অফ আর ইফেক্টিভ এম, আর এইটাও ভি অফ আর ইফেক্টিভ এম, আর ইফেক্টিভ এম। ওকে, তাহলে এতটুক পর্যন্ত যদি তোমার বোঝা হয়ে যায় তার মানে এখন কিন্তু তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো। সিদ্ধান্তটা কীরকম নিতে পারো? যে এইখানে আমি একটা ওয়াই অ্যাক্সিস আঁকলাম, এইখানে আমি একটা ওয়াই অ্যাক্সিস আঁকলাম, ঠিক আছে? আর এইখানেও আমি একটা ওয়াই অ্যাক্সিস আঁকলাম। তো এখন সিদ্ধান্তটা এরকমভাবে কি তোমরা নিতে পারো না যে ওয়াই অ্যাক্সিসের সাথে একটা যদি ধনাত্মক কোণ করে তাইলে আমরা কি বলতে পারি? ধনাত্মক কোণ করে বলতে বুঝাইছি যে ওয়াই অ্যাক্সিস থেকে এদিকে তুমি যদি যাও, ঠিক আছে? তাহলে কোনটা যদি ধনাত্মক, ওইটা বলাটা আসলে ভুল হবে। ওয়াই অ্যাক্সিসের সাথে যদি এই ডান দিকে ঘুরে এরকম একটা কোণ করে তাহলে কি সামনের কাজ ভিজতেছে। ওয়াই অ্যাক্সিসের সাথে যদি 0 ডিগ্রি কোণ করে তাহলে সামনের কাজ পিছনের কাজ কোনোটিই ভিজতেছে না। ওয়াই অ্যাক্সিসের সাথে যদি এইরকম ঘুরে যদি কোনো একটা কোণ করে তাহলে পিছনের কাজটা ভিজবে, ঠিক আছে? তাহলে এখন এইটাকে আমরা কিভাবে শর্তে স্থাপন করতে পারি বা অ্যান্সারটা করতে পারি সেটা একটু দেখি। তাহলে আমাদের এতটুকু বোঝা লাগবে যে ভি অফ আর ইফেক্টিভ কার, এই জিনিসটা বের করা লাগবে। তাহলে ভি অফ আর ইফেক্টিভ উইথ রেসপেক্ট টু কার, এই জিনিসটা কি হবে? ভি অফ আর প্লাস ভি অফ এয়ার মাইনাস ভি অফ কার, ঠিক আছে? ভি অফ আর ইফেক্টিভ কারটাকে তো এটা লেখা যাবে, এবং ভি অফ কারটাকে আমরা ধরতে পারি না এক্স আই ক্যাপ, ভি অফ কারটাকে ধরতে পারি কিন্তু এক্স আই ক্যাপ। তাহলে ভি অফ আর ইফেক্টিভ কার, এই জিনিসটাকে কি লেখা যায়? ভি অফ আর এর মানটা হইল 10 জে, তার আগে একটা মাইনাস, ঠিক আছে? -10 জে। ভি অফ আর এর মানটা হইল -10 জে, ওকে? যোগ ভি অফ এয়ার এর মানটা কত? ভি অফ এয়ার এর মানটা হইল 60 আই। এই মাইনাসটা এই মাইনাসের জায়গায় বসে যাবে। ভি অফ কারের মানটা কত? এক্স আই, ঠিক আছে? ভি অফ কারের মানটা হলো এক্স আই, ওকে? তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা কি হলো? আলটিমেটলি যদি আমরা যোগ বিয়োগ সব কিছু করে ফেলি, যোগ বিয়োগ করলে আমরা পাবো 60 মাইনাস এক্স আই, 60 মাইনাস এক্স আই মাইনাস 10 জে। তাহলে 60 মাইনাস এক্স আই ক্যাপ -10 জে ক্যাপ, এই পর্যন্ত আসতে পারলেই আমাদের বাকিটা আমরা শর্ত এখন অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই পর্যন্ত ধরো আমরা আসলাম। এখন আমরা শর্তটা আসলে কিভাবে দেওয়া যায়? শর্তটা যেটা দেওয়া যায় যে এইটা থেকে আমরা কোণ বের করতে চাই। ধরো তোমার এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট কত পাইলা? 60 মাইনাস এক্স আই, আর ওয়াই অ্যাক্সিসের কম্পোনেন্ট কত পাইলা? -10 জে, ঠিক আছে? তাহলে এখন একটু জিনিস একটু দেখো, এই জিনিসটা পাওয়ার পরে তোমার ধরো এক্স এর মান তোমার কাছে দেওয়া ছিল, এরপরে তোমার উলম্বের সাথে কত কোণ করবে এই জিনিসটা বের করতে হইতো। তাহলে তুমি দেখো এটা কেমনে করতা? তুমি এরকম কিছু একটা করতা যে এক্স অ্যাক্সিস বরাবর একটা দূরত্ব যাও এবং ওয়াই অ্যাক্সিসে -10 যাও। তাহলে তুমি দেখো যে 60 মাইনাস এক্স, এই জিনিসটা যখন আমার
ধনাত্মক হবে, 60 এক্স এর মানের উপরে তো ডিপেন্ড করে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে। এই জিনিসটা যখন ধনাত্মক হবে তখন আর ইফেক্টিভ সি এর ডিরেকশনটা কোন দিকে হবে? ভি অফ আর ইফেক্টিভ সিটা যদি 60 মাইনাস এক্স এই জিনিসটা যদি ধনাত্মক হয় তাহলে এক্স এক্সিসের ধনাত্মক দিকে যাবা, দেন ওয়াই এক্সিসের -10 ইউনিট ঋণাত্মক দিকে যাবা। তাহলে এইরকম কোনো একটা পয়েন্ট পাবা যে 60 মাইনাস এক্সটা যদি ধনাত্মক হয়, 60 মাইনাস এক্সটা যদি ধনাত্মক হয় তাহলে এক্স এক্সিসে এদিকেটা যাবা আর নিচে -10 ইউনিট যাবা। ঠিক আছে, এই পয়েন্টটা যদি তোমার হয়, এই পয়েন্টটা যদি তোমার ভি অফ আর ইফেক্টিভ সি হয় তাহলে আলটিমেটলি বৃষ্টিটা কোন দিকে পড়বে? এরকম একটা ডিরেকশনে পড়বে। ঠিক আছে, আর যদি 60 মাইনাস এক্স এই জিনিসটা যদি ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক হলে কি হবে? এইখান থেকে তুমি 60 মাইনাস এক্স পরিমাণ যাবা, এইখান থেকে তুমি 60 মাইনাস এক্স পরিমাণ যাবা, এরপর কি -10 পরিমাণ যাবা। ঠিক আছে, তাহলে এরকম একটা পয়েন্ট, তাহলে এইটার ডিরেকশনটা কি হবে? এইরকম ভাবে, তাই না? তাহলে 60 মাইনাস এক্স পরিমাণ গেছো আর এদিকে কত গেছো? -10 পরিমাণ গেছো। এই 60 মাইনাস এক্স পরিমাণ গেছো 10 পরিমাণ গেছো। তাহলে এখন তুমি দেখো একদম বাংলা কথার মতো তোমাকে বুঝাইছি, সরি ঠিক আছে, তাহলে এখন আমাদের দেখো তুমি শর্তটা কি দেবে? তুমি বুঝতে পারতেছো না যদি এরকম ভাবে পড়ে, এইটা পড়া কি এইটার সাথে মিলে যাচ্ছে না, এইটা কি আমাদের পিছনের দিকের কাজকে ভিজাবে। আর যদি এইরকম ভাবে পড়ে, এরকম ভাবে যদি পড়ে তাহলে এটা কি আমাদের এই ডিরেকশনটার সাথে মিলে যাচ্ছে না, তার মানে কি এটা সামনের কাজটাকে ভিজাবে, তাই না? তাহলে আমরা যেটা বলতে পারি 60 মাইনাস এক্স যে জিনিসটা পাইলা, 60 মাইনাস এক্স জিনিসটা আমাদের যদি ধনাত্মক হয়, 60 মাইনাস এক্স জিনিসটা যদি আমাদের ধনাত্মক হয়, আমি যদি এরকম লিখি 60 মাইনাস এক্স যদি ধনাত্মক হয় মানে শূন্যর চাইতে যদি বড় হয় তাইলে কি হবে? পিছনের কাজকে ভিজাবে। ওকে, আর 60 মাইনাস এক্স এই জিনিসটা যদি ঋণাত্মক হয় তাহলে কি সামনের কাজ ভিজাবে। এই কথাটা এখন ধরতে পারতেছো কিনা দেখো, আমি তো আইকা টাইকা সব কিছু বুঝালাম যে 60 মাইনাস এক্স এই জিনিসটা যদি ধনাত্মক হয় তাহলে তুমি দেখলা ভি অফ আর ইফেক্টিভ এমটা কি এরকমভাবে পড়তেছে, এরকমভাবে পড়া মানে কি পিছনের কাজকে ভিজাবে। আর 60 মাইনাস এক্স জিনিসটা যদি ঋণাত্মক হয় তাহলে কি বৃষ্টিটা এইরকমভাবে পড়তেছে, এইরকমভাবে পড়া মানে কি সামনের কাজকে ভিজাবে, তাই না? তো এইখান থেকে তুমি কিন্তু শর্তটা বের করতে পারবা সামনের কাজকে ভিজাবে নাকি পিছনের কাজকে ভিজাবে। এটা একটু মার্ক আউট করে রাখি, এই সেম জিনিসটা দিয়ে তুমি কাচের অঙ্ক সব কিছুই করতে পারবা, কিন্তু একটু ভালো মতো মাথায় সেট করে নাও। তাহলে এইখান থেকে তুমি যে যে জিনিসটা করতে পারবা সেটা হলো যে এখান থেকে আমরা কি পাই? এক্স এর মান 60 এর চাইতে ছোট, এক্সটা যদি এই সাইডে নিয়ে নাও তাহলে কি 60 এর চাইতে যদি ছোট হয় তাইলে পিছনের, শুধু পিছনের লিখে রাখলাম, বোর্ডে জায়গা নাই। আর এক্সটা যদি 60 এর চাইতে যদি বড় হয় তাহলে কি সামনের। দিস ইজ দ্য ফাইনাল আনসার। ওকে, তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো এই রকমভাবে একটু বুঝাইলাম কেন, যে যদি গতানুগতিকভাবে মনে রাখার চেষ্টা করো যে ভাই শর্তটা কি ছিল, সামনের কাজ ভিজানোর পিছনের কাজ ভিজানোর, অনেকে শর্ত আকারেও মনে রাখে। আমিও আর কি যখন তোমাদের বয়সে ছিলাম শর্ত আকারেই মনে রাখতাম। তো পরীক্ষার হলে প্রত্যেকবার পরীক্ষা দিতে যাওয়ার সময় আমি কিছু আর কি আমার ম্যাথ আর কি এরকম থাকতো যে এই ম্যাথগুলো একটু দেখে যাব, তো ওই ম্যাথে যে দেখে যাওয়ার সময় প্রত্যেকবার হলো আমাদের করা লাগতো যে হ্যাঁ বৃষ্টি ছাতার ওই ম্যাথটা তো দেখে গেলাম না, এরকম টাইপের একটা আসতো। বা পরীক্ষার আগের দিন আমার একটা ভাই ছিল পরিচিত বুয়েটের, তারে ফোন দিতাম যে ভাই ওই ম্যাথটা যেন কি করে, তো দেখা যেত যে এরকম প্যানিকে টুইটি হইতো। কিন্তু যদি তুমি বেসিক থেকে এরকম এটা ঠিক রাখো বা একটা জিনিস যদি পড়ে আসো যে এই প্রসেসে করলে
মিলে যাবে, তাইলে কিন্তু তোমাদের আর ভুল টুল হবে না। যেমন তোমাকে যদি আমি এরকম জিজ্ঞেস করি এই তুমি 2+3 যোগ করো, তাইলে কি তুমি আমারে বলবা যে ভাই আমি কালকে প্র্যাকটিস করে আসি 2+3 যোগ করা বা যোগ বিয়োগ প্র্যাকটিস করে আসি, তারপর আমাকে একটু ধরতে দেন, এরকম তো তুমি বলবা না, তাই না? কিছু কিছু জিনিস থাকে কি আমাদের একদম ফান্ডামেন্টাল সাবকনশিয়াস মাইন্ডে সেট হয়ে গেছে। তুমি এক যোগ বিয়োগ শিখছো, এখন তুমি তুমি চাইলেও তোমার যদি জোরও করা হয়, তোমার যদি মারেও, তাইলেও কিন্তু তুমি ভুলতে পারবে না। তো এইরকম জিনিসগুলো এরকমভাবে একটু বেসিকটা গঠন করে নাও, যে এমন একটা পদ্ধতিতে সবগুলো শেখো। জাস্ট এই বৃষ্টি ছাতা বা এই ভেক্টরের এইটার কথাই বলতেছি না, যেসব জায়গাগুলো কমন খুব আসে ওইগুলোকে এমনভাবে শেখো যাতে হলে কি তোমার যদি কেউ মারেও তাইলেও যেন তুমি না বলো, বা তোমাকে তুমি যদি আগের দিন দেখাও না যাও তাইলেও যেন না বলো, ঠিক আছে? তো এইটা একটু মাথায় রাখো। তো আমরা একটু পরের ম্যাটটাতে চলে যাই।